আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বেন এবং সবার কাছে সবকিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু ভাইকে জানিয়ে দিবেন, ঠিক আছে? সবার কাছে ওকে, আমার কাছে ভয়েস এবং বোর্ড সবকিছু ক্লিয়ার আছে, তো সবাই একটু জানিয়ে দিবেন যে ভাইয়ার ভয়েস বোর্ড সবকিছু আপনাদের কাছে ক্লিয়ার আছে কিনা। তারপর আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। আজকে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের অর্থাৎ চট্টগ্রাম এবং হচ্ছে হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের একদম শেষ মুহূর্তের করণীয় যে ক্লাসগুলো চলছে সেটা হচ্ছে হলো ম্যারাথন ক্লাস। গতকালকে আমি গ্যাপ দিয়েছিলাম, আজকে আবার এসেছি। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বেন এবং সবাই সব কিছু ক্লিয়ার কিনা সবাই একটু ভাইকে জানিয়ে দিবেন। আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফিজিক্সের ফার্স্ট পেপারের অর্থাৎ অভিকর্ষ এবং মহাকর্ষ, মহাকর্ষ অভিকর্ষ, তারপরে হচ্ছে আমাদের রয়েছে হচ্ছে হলো আপনার পর্যায়বৃত্ত গতি রয়েছে, পদার্থের গাঠনিক ধর্ম রয়েছে, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব রয়েছে। এই 4টা চ্যাপ্টার মোটামুটি আজকে আমরা ফাইনালি শেষ করে দিব এবং 4-5টা চ্যাপ্টার শেষ করে দিব এবং এই 4-5টি চ্যাপ্টার থেকে আপনি শতভাগ কমন পাবেন যে টাইপগুলো আমি দেখাবো সেই টাইপগুলো থেকে। অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাদের টার্গেট এবং যাদের টার্গেট হচ্ছে হলো সাস্ট, তারা সবাই যুক্ত হয়ে পড়বেন আজকে লাইভ ক্লাসটিতে এবং সবাই সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা সবাই একটু বলে দেন, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভাই, কেন কমন পাবো না ভাই? আমার বিগত বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিউজ স্টুডেন্ট। তো আমি আমি তোমাদেরকে এতটুকু কনফিডেন্স দিতে পারি যে আমি কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাদেরকে পড়াবো এবং সেই কোশ্চেনগুলো থেকেই তোমাদেরকে ইনশাল্লাহ প্রশ্ন করবে। এর বাহিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয় না। সো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আমি আবারও বলে দিচ্ছি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব সময় তোমাদেরকে হচ্ছে হলো এই ক্লাস লেকচারের পরে ক্লাস লেকচারের পিডিএফগুলো দেওয়া হয় এবং আজকে আমরা সবগুলো ক্লাস গত পরশু যে ক্লাসটি নিয়েছিলাম এবং আজকে যে ক্লাসটি নিব এটা একটা প্লেলিস্ট আকারে যাবে চট্টগ্রাম এবং সাস্টের। তো সেটা আমরা এইভাবে প্লেলিস্ট আকারে সাজাবো এবং আমাদের যেগুলো থেকে প্রশ্ন আসবেই চট্টগ্রাম এবং হচ্ছে হলো তোমার সাস্টের জন্য, সেগুলোর আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি হচ্ছে, সেগুলোও তোমরা দেখবে আমাদের ইউটিউব চ্যানেলে। সো এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আমি বারবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে তোমরা আমাদের এই ম্যারাথন ক্লাসগুলো জাস্ট ফলো আপ করো। সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো এবং আজকের এই ম্যারাথন ক্লাসটি তোমাদের জন্য খুবই ফলপ্রসূ হবে। আমি আবারও বলে দিলাম, যারা মহাকর্ষ বিকর্ষ থেকে কি পড়ে যাবা, কি টাইপের প্রশ্ন আসে বা আসতে পারে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আমি তোমাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সময় বলে দিয়েছিলাম যে ভাই কেপলারের সূত্র মাস্ট বি দেখে যাও, কেপলারের সূত্র মাস্ট বি দেখে যাও। আসছে কিনা সবাই একটু বলো, কেপলারের সূত্র আসছে। সো এই যে যেগুলো আমি বলবো এগুলো আসবে, এগুলো সরাসরি আসবে। তারপরে আমি ম্যাথ যেগুলো বলে দিয়েছিলাম সেগুলো সরাসরি এসেছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য যা যা বলবো সেগুলো জাস্ট ভালো মতো দেখে যাও। কথা দিচ্ছি যদি কমন না পড়ে আমাকে এসে বললো যে ভাই কমন পড়ে নাই, কারণ সেখানেও শিফট ওয়াইজ এক্সাম হবে। সো সেভাবেই তোমাকে প্রস্তুতি নিতে হবে। সো তোমরা সবাই একটু ভাইকে জানাও যে সবার সবকিছু ক্লিয়ার কিনা। হ্যাঁ, এইগুলা এইগুলা কি বলছো? পাই, হ্যাঁ। একক আর মাত্রা যেই জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলাই আজকে আমরা তোমাদেরকে দেখাবো কোন কোন একক এবং মাত্রাগুলো তোমাদের কাছে আসবে। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো এবং বন্ধু বান্ধব সবাই একটু মেনশন করে দাও, ঠিক আছে? দেখো এখন এই টাইমে আজে বাজে লাইভ দেখার দরকার নাই, মোটিভেশন লাইভ দেখার কোনো সময় নাই। মোটিভেশন তুমি নিজে, যদি তুমি নিজেকে প্রস্তুত করতে না পারো। সো এইসব অন্যের মোটিভেশন দেখে কোনো লাভ নাই। আলটিমেটলি তোমাকে এখন পড়াশোনা করতে হবে এবং একদম প্রিসাইসলি পড়াশোনা করতে হবে। কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে না, প্রত্যেকটা জিনিস আজকে আমি তোমাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ে এবং বন্ধু বান্ধব, হ্যাঁ, কেমিস্ট্রি ম্যারাথন ক্লাস হবে ইনশাল্লাহ। সো সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু সব জায়গায় শেয়ার করে দাও, কারণ আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলে দিচ্ছি, আজকের এই ক্লাসের মাধ্যমে তুমি তোমার লাইফের সর্বোচ্চটা দিতে পারবা, যেহেতু হ্যাঁ আমার এই চ্যাপ্টার থেকে বা হচ্ছে আমার এই টপিক থেকে এই চ্যাপ্টারের প্রশ্নগুলো আসবে। সো তোমরা সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো, ঠিক আছে? সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো এবং ফুল সিলেবাসের স্পেসিফিক টপিকগুলো দেখাই দিন। হ্যাঁ, আমি এটা দেখাই দিব না যখন আমার সময় আসবে। এগুলা এখনো তোমাদের হাতে সময় আছে। আমি 10 দিন আগে কথা দিচ্ছি, 10 দিন আগে আমি প্রত্যেকটা জিনিস গোছানো ওয়েতে তোমাদেরকে ইউটিউবে দিয়ে দিব। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো এবং বন্ধু বান্ধব সবাইরে একটু জানিয়ে দাও, ঠিক আছে? বাংলা ইংলিশ এই জিনিসগুলো কিভাবে পড়বা
সেগুলো আমি তোমাদেরকে হচ্ছে হলো মেন্টর দ্বারা আমি দেখাই দেবো ইনশাল্লাহ। তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে? লাইভটি সবাই শেয়ার করে দাও, সবাই শেয়ার করে জাস্ট ডান লিখে দাও, শেয়ার করে জাস্ট ডান লিখে দাও, সবাই শেয়ার করে জাস্ট ডান লিখে দাও। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, আমি আবারও বলে দিচ্ছি। সো তোমরা শেয়ার করো, ভাইয়াও একটু শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তোমরাও শেয়ার করো, ভাইয়াও একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। সো সবাই একটু শেয়ার করে দাও। হ্যাঁ, এখন পর্যন্ত দেখতেছি কেউ শেয়ার করো নাই। সো ভাইয়াও একটু শেয়ার করে দেই, তোমরাও একটু শেয়ার করে দাও। ওকে, আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, আমি আবারও বলে দিচ্ছি। সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো, কারণ আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে তোমাদের ছবি এবং শাস্ত্রের জন্য কি কি টাইপের প্রশ্ন সলভ করতে হবে এবং কিভাবে তোমরা প্রিপারেশন নিবা। ফার্স্ট পেপারের একটা ক্লাস আমাদের অলরেডি ডান, আরও একটি ক্লাস আজকে হচ্ছে নেক্সট, অর্থাৎ আগামীকালকে তোমাদের জৈব রসায়নের উপর একটা ক্লাস হবে সাস্ট স্পেশাল, এবং এর পরের দিন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত প্রথম পত্রের একটা ম্যারাথন ক্লাস নিব, এবং সেটা নিব আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করব, এক্স্যাক্ট সন্ধ্যা থেকে শুরু করে একদম যতক্ষণ নেওয়া যায় ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করব গণিতের ফার্স্ট পেপার শেষ করে দেওয়ার। সো তোমরা এইভাবে করে প্রত্যেকটা সময় ম্যারাথন ক্লাস পাবা। সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। সবাই একটু বন্ধুবান্ধব সবাই একটু মেনশন করে দাও, জাস্ট এতটুকুই বলা। আজকের এই ক্লাসটি যখন করবা, অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পেপারের আমাদের ম্যারাথন সেকেন্ড পার্টের ক্লাসটা যারা করতেছো তারা সবাই একটু শেয়ার করে দাও। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দাও, যা যা বলবো সেগুলো একটু ভালো মতো দেখে যাও ভাই। এই টাইমটা তোমাদের আর ফিরে আসবে না, এই টাইমটা তোমাদের কাছে খুবই মহামূল্যবান, আবারও বলে দিচ্ছি। তো সবাই একটু দ্রুত শেয়ার করে দাও। ওকে, সবাই একটু দ্রুত শেয়ার করে দাও, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, চলে আসো। আমরা আজকে মূলত প্রথম যে পার্ট সেটা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ। আমি এখান থেকে কোশ্চেন অ্যানালাইসিস দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, একটু খেয়াল করো ভাইয়া, কোশ্চেন অ্যানালাইসিস দেখিয়ে দিচ্ছি, দেখো, তাহলে তোমরা আরো ভালো মতো বুঝতে পারবা। সবাই চলে আসো। কোশ্চেন অ্যানালাইসিস, আচ্ছা, এইখান থেকে কোশ্চেন অ্যানালাইসিস আসলে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সাস্টে যে টাইপের প্রশ্নগুলো আসবে সেগুলো আমি তোমাদেরকে দেখাই দিব। ওকে, একটু মনোযোগ সহকারে সবাই একটু দেখে নাও। প্রথম কোশ্চেন অ্যানালাইসিসে যেটা দেখবা সেটা হচ্ছে কেপলারের সূত্র। হ্যাঁ, কেপলারের সূত্র। ওকে, কেপলারের সূত্র এবং তাদের মধ্যে যে সম্পর্কগুলো রয়েছে এই সম্পর্ক খুব ভালো মতো দেখে যেতে হবে। কেপলারের সূত্র এবং সম্পর্ক খুব ভালো মতো দেখে যেতে হবে, আদারওয়াইজ কিন্তু ধরা খেয়ে যাবা, সবাই ধরা খেয়ে যাবা। এরপরে আরেকটা জিনিস একটু খেয়াল করো, আমরা একটা সূত্র জানি, জি ইজ ইকুয়ালস টু জিএম ডিভাইড বাই আর স্কোয়ার। তারপরে হচ্ছে সর্বোচ্চ উচ্চতার সূত্রটা দেখে যাবা, সর্বোচ্চ উচ্চতার সূত্রটা দেখে যাবা, ঠিক আছে? সর্বোচ্চ উচ্চতার সূত্র দেখে যাবা। তারপরে হচ্ছে তোমার কাছে এরকম বলা থাকতে পারে, কোথায় জি এর মান সবচেয়ে বেশি, কোন অঞ্চলে, হ্যাঁ, কোন অঞ্চলে জি এর মান, এগুলো সব আসা প্রশ্ন। কোন অঞ্চলে জি এর মান বেশি কম, বেশি কম, বেশি অথবা কম, এই টাইপের প্রশ্নগুলো ভালো মতো সবাই দেখে যাবা, এই টাইপের প্রশ্নগুলো সবাই ভালো মতো দেখে যাবা। সো এই যে টাইপগুলো আমি বললাম, এই টাইপগুলো থেকে একটু মনোযোগ সহকারে ভালো মতো দেখে যেও, তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সাস্টে এই টাইপের প্রশ্নগুলোই বারবার আসবে। সো এটা ভয় পাওয়ার কিছু নাই, যা যা বললাম সেগুলো দেখবা। আরেকটা টাইপ ভালো মতো দেখে যাবা, সেটা হচ্ছে মাত্রা, ভালো মতো দেখে যাবা। এই চ্যাপ্টার থেকে মাত্রা আসে, জি এর মাত্রা আসে, সো এটাও ভালো মতো দেখে যাবা। সো আশা করি যে তোমাদের কোশ্চেন অ্যানালাইসিস তোমরা সবাই বুঝতে পেরেছো যে কি কি টাইপের প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? সিউ মোড লাগবে ভাই, ওকে, দেখাবো। এবার আসো নেক্সট, আমরা কোশ্চেনে চলে আসছি। দেখো, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা কোনটি? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও, এটা তোমাদের অলরেডি পড়া শেষ। মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা কোনটি? সবাই কমেন্ট সেকশনে জানাও তো যে এটার অ্যান্সার কি হবে, দেখি কে কে পারো। দ্রুততার সহিত জানাও, দ্রুততার সহিত সবাই জানাও, সবাই একটু জানাও, দ্রুততার সহিত এটা সবাই জানাও, এটার মাত্রা কোনটি সবাই একটু জানাও। আমরা সবাই এগুলা, আমি যখন মহাকর্ষ অভিকর্ষের একদম বেসিক কনসেপ্ট ক্লাস নিয়েছিলাম তখনও তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম এই জি এর মাত্রা আসবে, এবং এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। আমি আবারও বলে দিচ্ছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। লাইভ আটকে যাচ্ছে না তো? লাইভ তো ঠিক আছে আমার কাছে। সবাই একটু বলো এটার অ্যান্সার কোনটা, দেখি সবাই একটু বলো, সবাই একটু দ্রুততার সহিত কমেন্টস করো যে এটার অ্যান্সার কোনটা, তাড়াতাড়ি দেখি কে কে পারবা। দেখি একজন বলছে বি, উম্মে সামিয়া বলেছে বি, বাকিরা সবাই একটু কমেন্টস করেন, আপনারা এটা পারার কথা। মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা, এটা একদম সহজ, এল কিউব এম ইনভার্স টি ইনভার্স 2, এটা সারা জীবন আপনাদেরকে পড়ায় আসছে।
সবাই, এবং আপনারা একাডেমিক থেকে এটা পড়ে আসছেন, এটা তো না পড়ার কিছু নাই, অ্যান্সার ইজ বি, এটা আসবেই। এইটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে কোনো শিফটে এই প্রশ্ন আসবেই, এটা মাথায় রাখবেন। যে কোনো শিফটে এই প্রশ্ন আসবেই, এটা মাথায় রাখবেন সবাই, সবাই এটা মাথায় রাখবেন। নেক্সট চলে আসেন। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য কি হবে? আচ্ছা, আমি এটা একটু বলে দিচ্ছি আপনাকে। সূর্য থেকে যদি পৃথিবীর গড় দূরত্ব কমে যায় তাহলে বছরের দৈর্ঘ্য, আপনি কেপলারের সূত্র জানেন, টি স্কোয়ার সমানুপাতিক, আপনি কি জানেন টি স্কোয়ার সমানুপাতিক কোনটা জানেন সবাই বলেন তো? আর কিউব। আপনি কেপলারের সূত্র অনুসারে এই জিনিসটা জানেন, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। তাহলে দেখেন সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব যদি কমে যায় তাহলে আমরা সমানুপাতিক সম্পর্ক পাচ্ছি, তাহলে বছরের দৈর্ঘ্য কি হবে? তাহলে বছরের দৈর্ঘ্য কি হবে? কমে যাবে। যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তাহলে বৃদ্ধি যদি পেয়ে যেত তাহলে বছরের দৈর্ঘ্যটাও বৃদ্ধি পেত। সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? সবাই একটু ভাইয়াকে বলেন সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা, সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা, সবাই ভাইয়াকে একটু বলেন যে ভাই আমরা সবাই ক্লিয়ার। চশমা খুলে রাখি ভাই, চশমা ছাড়াই ভালো লাগে ক্লাস নিতে। তো সবাই একটু বলো, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব যদি কমে যায় বছরের দৈর্ঘ্য কি হবে? আমি আবারও বলছি, কেপলারের সূত্র সমানুপাতিক, দৈর্ঘ্য গড় দূরত্ব যদি কমে যায় তাহলে দৈর্ঘ্য কমে যাবে, গড় দূরত্ব বৃদ্ধি পেলে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। সবাই বলেন সবাই ক্লিয়ার কিনা? ওকে, এরপরে চলে আসো। কেপলারের দ্বিতীয় সূত্র ভৌত রাশির নিত্যতা সূত্র থেকে প্রমাণ করা যায়। কোনটা নির্ণয় করা যায়? আমরা সবাই জানি যান্ত্রিক শক্তি নির্ণয় করা যায়। আমরা জানি যান্ত্রিক শক্তি করা যাবে না, রৈখিক ভরবেগ করা যাবে না, যান্ত্রিক শক্তি করা যায় না। তাহলে কেপলারের দ্বিতীয় সূত্র ভৌত রাশির নিত্যতা সূত্র থেকে কৌণিক ভরবেগ, সবাই লিখে রাখো, কৌণিক ভরবেগ প্রমাণ করা যায়। দ্য অ্যান্সার ইজ 3, মানে সি নাম্বার। ওকে, এরপর আসো নেক্সট। কেপলারের আবর্তনকালের সূত্রটি হলো, সবার এটা পারা উচিত, আপনারা সবাই জানেন আবর্তনকালের সূত্র এটা। তাহলে আমরা জানি টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, তাহলে আপনি জানেন টি সমানুপাতিক আর 3/2, তাহলে আবর্তনকালের সূত্র হবে টি সমানুপাতিক আর টু দি পাওয়ার 3/2। সবাই কি বুঝতে পারছো? তাহলে এই যে দেখো, এই আবর্তনকালের সূত্রগুলো থেকে আমাদের প্রশ্ন আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তাহলে কিভাবে প্রশ্ন আসবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা জিনিস আজকে আমি দেখাই দিব। সো আশা করি সবাই ক্লিয়ার থাকলে ভাইয়াকে একটু জানাও কমেন্টসে যে ভাই আমরা এই পর্যন্ত ক্লিয়ার। এবার দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছবি, একটি বস্তুর ওজন 9.81 নিউটন এবং ছবিতে অভিকর্ষ ত্বরণ 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার হলে পৃথিবীর কেন্দ্রে বস্তুটির ভর কত? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিলেটেড মহাকর্ষ অভিকর্ষ থেকে এই টাইপের প্রশ্নগুলো আসবে। সবাই এই প্রশ্নটা একটু স্টার মার্ক করে রাখি। ওকে, এবার একটু আসো এই প্রশ্নটা কিভাবে করা যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি, একটি বস্তুর ওজন বলে দেওয়া আছে 9.81 নিউটন এবং ছবি এ অভিকর্ষ ত্বরণ বলে দেওয়া আছে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। পৃথিবীর কেন্দ্রে বস্তুটির ভর কত? আচ্ছা, পৃথিবীর কেন্দ্রে বলছে, তাহলে বস্তুটির ভর বের করে আসো। বস্তুটির ভর, ঠিক আছে, বস্তুটির ভর। আচ্ছা, আমরা বস্তুটির ভর বের করব। আমাদের কাছে 9.81, এখানে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার আছে, তাহলে 981। ওকে, এটাকে একটা কনভার্ট করবা, 9.81 ডিভাইড বাই, দেখো 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, একে যদি তুমি মিটার পার সেকেন্ড স্কয়ারে নিয়ে আসো তাহলে হয়ে যাবে 9.8 মিটার পার সেকেন্ড, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে আমরা সেন্টিমিটার থেকে মিটার পার সেকেন্ড স্কয়ারে নিয়ে আসলাম, কাটাকাটি করলে থাকবে 1 কেজি। এখন একটা মনোযোগ দিয়ে একটু খেয়াল করো, কোথায় 1 কেজি আছে তোমাদের কাছে? 2 নম্বর আছে অ্যান্সার, তাহলে দ্য অ্যান্সার ইজ 1 কেজি। শেষ। সবার কাছে অ্যান্সার আসতেছে ডি, না ভাইয়া অ্যান্সার ইজ 1 কেজি, অনলি 1 কেজি, মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, এবার আমি একটু কথা বলি তোমাকে। যে কোনো একটা বস্তুকে যদি তুমি পৃথিবী থেকে, তুমি যদি পৃথিবীর কেন্দ্রে বা মহাকাশে যদি নিয়ে যাও,
যে কোনো একটা বস্তু পৃথিবীর কেন্দ্রে বা যদি মহাকাশে নিয়ে যাও, তাহলে তোমার কাছে একটু খেয়াল করো, বস্তুর যে ভরটা থাকবে, বস্তুর যে ভর থাকবে, সেই ভরের কোনো পরিবর্তন হয় না, সেই ভরের কোনো পরিবর্তন হয় না। ভর জিনিসটা সকল স্থানে একই থাকবে। যে ভরটা থাকবে সেটা তোমার পৃথিবীর কেন্দ্রে থেকে যেখানেই মানে রাখো না কেন, সেটা তোমার ভরটা একই থাকবে, ভরের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমার কাছে এখানে কত হবে? 1 কেজি। এবার চলে আসো নেক্সট, চলে আসো নেক্সট। দেখো, একটি বস্তুর ভর 12 মিলিগ্রাম, ঠিক আছে, 12 মিলিগ্রাম হলে পৃথিবীর কেন্দ্রের দিকে বস্তুটি কত বলে আকর্ষিত হবে? পৃথিবীর কেন্দ্রের দিকে এটা আকর্ষিত হবে কত বলে? তাহলে দেখো, এফ ইজ ইকুয়ালস টু, ভাই আমরা সবাই জানি এফ ইজ ইকুয়ালস টু এম জি, আমরা সবাই এটা জানি এফ ইজ ইকুয়ালস টু কি জি ভাইয়া? এম জি। তাহলে এম এর পরিমাণ জানো 12 মিলিগ্রাম আছে, একে কেজিতে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট? কেজিতে। তাহলে 12 ইন্টু 10⁻⁴। জি এর পরিমাণ তোমরা সবাই জানো 9.8। এটা কোথায় আছে একটু ভালো মতো খেয়াল করো, এটা কোথায় আছে সেটাকে ভালো মতো দেখবা। এটার মান আসবে 1.176 ইন্টু 10⁻⁴ এত নিউটন। দ্য অ্যান্সার ইজ এ নাম্বার। তোমাদের কাছে ক্যালকুলেটর ইউজ ছিল যখন এটা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 8-9, তখন ক্যালকুলেটর ইউজ করা ছিল। ওকে, সো আশা করি যে তোমরা এই টাইপের মেথডগুলো ভালো মতো দেখে যাবা। এবার আসো নেক্সট, পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পেলে জি এর মান কি হবে? সবাই এটা একটু বলেন, সবাই। পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পেলে জি এর মান কি হবে? সবাই একটু বলেন। পৃথিবীর ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে আর, পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পাইছে, পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পেয়ে গেছে, তাহলে জি এর পরিমাণ কি হবে? সবাই একটু কমেন্ট সেকশনে জানান, সবাই একটু কমেন্ট সেকশনে জানান। আপনারা সবাই জানেন অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়ালস টু জি এম ডিভাইড বাই আর স্কয়ার। তাহলে জি এর সাথে ব্যাসার্ধের সম্পর্কটা কি? বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে যদি এটা হ্রাস পায়, যদি এটা হ্রাস পেয়ে যায়, খুব ভালো মতো খেয়াল করো, যদি এটা হ্রাস পায় তাহলে এটা কি পেয়ে যাবে? বৃদ্ধি পেয়ে যাবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক তার মানে তার উল্টাটা রিভার্স, তাহলে বৃদ্ধি পেয়ে যাবে। আর নাইস, সবাই কি বুঝতে পারছো কি বলছি? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে হলো আর, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে পেলে জি এর মান কি হবে? পেলে জি এর মান কি হবে? তাহলে দেখো, জি অভিকর্ষ ত্বরণ জি এম বাই আর স্কয়ার, জি এর সাথে আর স্কয়ারের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে সে হ্রাস পাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে? জি এর মান কি হয়ে যাবে? বৃদ্ধি পাবে। দ্য অ্যান্সার ইজ বৃদ্ধি পাবে। ক্লিয়ার? এবার আসো নেক্সট, জি এর মান সর্বাধিক কোথায় আছে? সবাই এটা একটু উত্তর করো, জি এর মান সর্বাধিক কোথায়? আচ্ছা, আমরা সবাই জানি জি এর মান সর্বোচ্চ, সবাই একটু লিখে রাখেন এই তিনটা জিনিস। জি এর মান সর্বোচ্চ মেরু অঞ্চলে, সর্বোচ্চ মেরু অঞ্চলে, জি এর মান সর্বোচ্চ মেরু অঞ্চলে। আর বিষুব অঞ্চলে জি এর মান কমে যাবে, জি এর মান কমে যাবে বিষুবীয় অঞ্চলে। সবাই একটু লিখে নাও, কমে যাবে বিষুবীয় অঞ্চলে, কমে যাবে বিষুবীয় অঞ্চলে, জি এর মান কমে যাবে বিষুবীয় অঞ্চলে। আর পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, জি এর মান 0, জি এর মান 0 পৃথিবীর কেন্দ্রে, জি এর মান 0 পৃথিবীর কেন্দ্রে। আমি আবারও বলে দিচ্ছি, দেখো তুমি একটা কোশ্চেন যখন পড়বা তখন তার সাথে বাকি জিনিসগুলোকেও কভার আপ করতে হবে। তাহলে একটু মনোযোগ দাও ভাইয়া, আমি কি বললাম, এটা থেকে একটা প্রশ্ন মাস্ট চট্টগ্রামে আসে। তোমার কাছে প্রশ্ন আসতে পারে পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও, পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও, পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? ভাইয়া লিখে রেখেছি 0। কোথায় মানে জি এর মান কম? বিষুবীয় অঞ্চলে জি এর মান কম। কোথায় জি এর মান সর্বোচ্চ? মেরু অঞ্চলে জি এর মান সর্বোচ্চ। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার হইছো? এই জিনিসগুলো মাস্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আমি আবারও বলে দিচ্ছি বাবা, তোমরা আমাকে জাস্ট সময় দাও, তোমরা ক্লাসগুলো করো, কমন না পেলে আমাকে বলো যে ভাই কমন আসে নাই। এবার আসো নেক্সট খেয়াল করো, পৃথিবীর ভর এম এবং ব্যাসার্ধ বলে দিছে আর, পৃথিবী পৃষ্ঠে জি বাই জি, জি হচ্ছিল কি ভাইয়া? অভিকর্ষ ত্বরণ। আর বড় জি কি? মহাকর্ষীয় ধ্রুবক। এর অনুপাত কত হবে এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে খেয়াল করো, জি ইকুয়ালস টু জি এম ডিভাইড বাই আর স্কয়ার। এই সূত্র আপনি জানেন, আপনাকে বলা হয়েছে জি ডিভাইড বাই জি এর হচ্ছে হলো এটা কত? তাহলে জি ডিভাইড বাই জি, এদের হচ্ছে হলো আমরা কি বের করব?
মানে মানটা বের করব, অনুপাতটা বের করব। তাহলে দেখো এমটা থেকে যায়, আর থাকে নিচে কত, আর স্কোয়ার, শেষ। এই যে এটা, তাহলে এটাই পেয়ে গেছি, এম ডিভাইড বাই আর স্কোয়ার, শেষ। দ্য অ্যান্সার ইজ খ। একদম সহজ, পৃথিবীর ভর এম, ব্যাসার্ধ আর, পৃথিবী পৃষ্ঠের জি ডিভাইড বাই জি এর অনুপাত কত। পরীক্ষার হলে আমরা এগুলো পারি না, কারণ কি আমরা এই সূত্র জানতাম না। এবার একটু বলেন সবাই ক্লিয়ার কিনা? ওকে, নাইস। নেক্সট, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মাত্রা কোনটি? মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মাত্রা কোনটি? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মাত্রা। সবাই একটু জানাও মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মাত্রা কোনটি? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও, সবাই দ্রুত। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মাত্রা কোনটি? সবাই একটু দ্রুততার সহিত জানাও, দ্রুত, তাহলে বুঝতে পারবো। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মাত্রা LT ইনভার্স 2, LT ইনভার্স 2, LT ইনভার্স 2, LT ইনভার্স 2। ওকে, এবার আসো নেক্সট। কোন স্থানে জি এর মান এত এত হলে নিচের কোন উক্তিটি সঠিক? দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একদম মেইন বইয়ের লাইন বাই লাইন কোশ্চেন করে, বেসিক কোশ্চেন। এটা তোমাদের মেইন বইতে আছে। কোন স্থানে জি এর মান 9.832 সেন্টিমিটার পার মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে নিচের কোন উক্তিটি সঠিক? এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। আমরা সবাই জানি যেহেতু এটা সর্বোচ্চ, জি এর মান যখন তোমার কাছে 9.832 হয়ে যাবে তখন মনে রাখবা জি এর মান সর্বোচ্চ, আর জি এর মান সর্বোচ্চ হয় মেরু অঞ্চলে, আর জি এর মান সর্বোচ্চ হয় মেরু অঞ্চলে। তাহলে কোথায় আছে দেখো তো, স্থানটি মেরু অঞ্চলে অবস্থিত, তাহলে এটাই অ্যান্সার। এগুলো একটাও অ্যান্সার না, এগুলো একটাও অ্যান্সার না। কথা কি বুঝতে পারছো? সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। মনে রাখবা বিষুবীয় অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে মনে রাখো এটা, বিষুবীয় অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে সবাই মনে রাখো, বিষুবীয় অঞ্চলে জি এর মান, জি এর মান সবাই মনে রাখো, বিষুবীয় অঞ্চলে জি এর মান 9.780, 9.780। আর 45 ডিগ্রি অক্ষাংশে যদি বলা থাকতো 45 ডিগ্রি অক্ষাংশে, 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান, জি এর মান 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আমি কয়টা জিনিস শিখলাম ভাইয়া? তিনটা জিনিস। একটা হচ্ছে বিষুবীয় অঞ্চলে জি এর মান কত, আরেকটা হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান কত। এই সবাই বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই বলো সবাই ক্লিয়ার কিনা, তাহলে আমি বুঝবো যে না বাবা তোমরা সবাই ক্লিয়ার হইছো। এগুলো প্রত্যেকটা আমার মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। আমি আবারও বলে দিচ্ছি, সবাই কি ক্লিয়ার? ওকে, সবাই কি ক্লিয়ার হইছো? সবাই কি ক্লিয়ার হইছে এগুলা? সবাই ক্লিয়ার থাকলে ভাইকে বলো ভাই এই যে এই জিনিসগুলো জানতে হবে, এই যে এই জিনিসগুলো জানতে হবে, না জানলে কিন্তু বিপদে পড়ে যাবা। ঠিক আছে, না জানলে কিন্তু বিপদে পড়ে যাবা। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। ওকে, নেক্সট। পৃথিবী পৃষ্ঠ হতে কত গভীরে গেলে জি এর মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে? মনে রাখবা তোমার কাছে এখানে বলছে জি এর মান ভূপৃষ্ঠ মানের অর্ধেক, তার মানে হাফ, হাফ বলেছে। আমরা সবাই একটু লিখি, জি এইচ ডিভাইড বাই জি ইকুয়ালস টু 1 মাইনাস এইচ বাই আর। তাহলে একটু মনোযোগ দিও, জি এইচ এর মান অর্ধেক, ভূপৃষ্ঠের অর্ধেক, তাহলে হচ্ছে হলো 0.5 জি, আর হচ্ছে হলো নিচে জি 1 মাইনাস এইচ ডিভাইড বাই আমার কাছে আছে 6.4, যেহেতু পৃথিবী পৃষ্ঠে, তাহলে 6.4 ইন্টু হচ্ছে হলো 10 টু দি পাওয়ার আর এর ব্যাসার্ধের মান, পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তাহলে এই জি কেটে দাও, থাকবে হচ্ছে হলো হাফ, হাফ ইজ ইকুয়ালস টু আমরা পাচ্ছি 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। আমাকে বলছে কত গভীরে এইচ বের করতে হবে। তাহলে খেয়াল করো ভাইয়া, তাহলে খেয়াল করো আমি এখানে লিখবো 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মাইনাস হচ্ছে হলো এইচ। এখন তুমি এইটাকে জাস্ট এইচটাকে বের করে ফেলবা। তোমার যখন এই প্রশ্নটা আসছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবাই লেখো 7-8 সেশন, তখন ক্যালকুলেটর ছিল। এখন যেভাবে প্রশ্নগুলো আসবে সেগুলো তোমার কাছে একদম মুখস্থ মান আসবে। সো এটা এখান থেকে ক্যালকুলেটর ইউজ করে তখন মানটাকে বের করা যেত, এবং এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ইউজ করা যায় এবার সার্কুলারও। সো তোমরা সবাই ক্যালকুলেটর ইউজ করলে মানটা পেয়ে যাবা। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। দ্য অ্যান্সার ইজ 3.2, সবাই লিখে ফেলো 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। আশা করি যে তোমরা সবাই এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছো। সবাই একটা করে শেয়ার করে দাও, সবাই একটা করে শেয়ার করে দাও।
ঠিক আছে। এবার দেখো পৃথিবী পৃষ্ঠ হতে কত গভীরে গেলে জি এর মান ভূপৃষ্ঠ মানের অর্ধেক হবে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু আগেই এই প্রশ্নটা করে আসছিলাম, পৃথিবী পৃষ্ঠ হতে কত গভীরে গেলে জি এর মান ভূপৃষ্ঠের অর্ধেক হবে। তাহলে এখানেও সিমিলার একটা জিনিস, জি এর মান ভূপৃষ্ঠের অর্ধেক হবে। তো তুমি এটা নর্মালাইজ করো, এটাকে নর্মালাইজ করো। আমি এই জিনিসটাকে এইভাবে দেখাই, দেখো জি ইন্টু 1 মাইনাস 2h ডিভাইড বাই আর ইকুয়ালস টু 1 মাইনাস ডি ডিভাইড বাই আর ইন্টু হচ্ছে হলো জি। দেখো আমি তোমাদেরকে একদম প্রথমেই বলে আসছি কত গভীরের কথা। তাহলে দেখো সর্বোচ্চ উচ্চতা এবং গভীরে কোশ্চেন অ্যানালাইসিসে কিন্তু এটা বলে আসছি। সো যারা চট্টগ্রামে ভর্তি পরীক্ষা দিবেন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিতে ভর্তি পরীক্ষা দিবেন, মাস্ট এই উচ্চতা রিলেটেড প্রশ্ন 100% কমন, এটা আমি আবারও বলে দিলাম। সো এই সূত্রটা এভাবে আমি আনলাম। এবার আনার পরে দেখেন এখানে আমি কি লিখতে পারি, 2h ডিভাইড বাই হচ্ছে হলো আর ইকুয়ালস টু ডি ডিভাইড বাই হচ্ছে হলো আর। তাহলে আমি এখানে লিখবো 2h ইকুয়ালস টু হচ্ছে হলো ডি। কেন ডি লিখলেন ভাই? আর আর কেটে দেন, এই যে এইভাবে লেখা যায়, এই যে ডি আর ডিভাইড বাই আর। তাহলে এই আর কেটে দাও, থাকবে হচ্ছে হলো শুধু ডি। এবার একটু খেয়াল করো, আমি এখানে পাবো h ইকুয়ালস টু হাফ ডি। তাহলে আমি এখানে লিখতে পারি 0.5 ডি, আর এইটাই হচ্ছে আমাদের কাছে আনসার 0.5 ডি। দ্য অ্যান্সার ইজ 4 নাম্বারটা। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। আরে নাইস, সবাই অ্যান্সার বলে দিচ্ছে ডি 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 ডি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সাস্টের বি ইউনিটে এমনগুলাই আসবে। এবার আসেন ভূপৃষ্ঠের 200 কিলোমিটার ঊর্ধ্বে, খুব ভালো মতো খেয়াল করো, ভূপৃষ্ঠের 200 কিলোমিটার ঊর্ধ্বে অভিকর্ষ ত্বরণ কত মিটার পার সেকেন্ড স্কয়ার? পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার এবং ভূপৃষ্ঠে জি এর মান, ভূপৃষ্ঠে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড। আচ্ছা আমি একদম সিমিলার ভাবে এই জিনিসটা একটু করিয়ে দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, আমি জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনি ধরেন জি প্রাইম চিন্তা করলেন, তাহলে আপনি ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস, একটু আগে সূত্র দেখা আসছি গভীরতার, 2h বাই হচ্ছে হলো আর। এই সূত্রটা দিয়ে এই ম্যাথটা করতে পারবেন কিনা সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে জানান, সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। এই যে আমি তো বলেই দিচ্ছি সাস্টের বি ইউনিটে ফিজিক্সের প্রশ্ন সিমিলার টু সিমিলার এইখান থেকে প্রশ্ন হয়, কত গভীরে, কত উচ্চতায়, এর অভিকর্ষ ত্বরণ কত, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা কত, তারপর হচ্ছে বেসিক প্রশ্ন থাকবে, এইগুলাই, ঠিক আছে। এবং গতকালকের যে ক্লাসটা নিয়েছিলাম তার আগের দিন সেইটা এবং আজকে যেটা দেখাচ্ছি দুইটা মিলে এরকম কম্পালসারি ক্লাস করতে হবে, ঠিক আছে। সবাই একটু বলো যেটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, এই সূত্রটা দিয়ে অ্যান্সার চলে আসবে 9.19, দ্য অ্যান্সার ইজ ক। এবার চলে আসো নেক্সট। এখানে একটা প্রশ্ন দিছি, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রশ্নটা বোঝার চেষ্টা করো। ভূপৃষ্ঠ হতে অল্প উচ্চতায় এবং ভূপৃষ্ঠের সমান্তরালে একটি নভোযান কি দ্রুতিতে চললে যাত্রীরা ওজনহীনতা অনুভব করবে? পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার এবং ভূপৃষ্ঠে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। এটা মাথায় রাখবা, ভালো মতো মাথায় রাখবা। ভূপৃষ্ঠ হতে অল্প উচ্চতায় এবং ভূপৃষ্ঠের সমান্তরালে একটি নভোযান কি দ্রুতিতে চললে যাত্রীরা ওজনহীনতা অনুভব করবে? যেখানে পৃথিবীর ব্যাসার্ধ বলে দিছে এবং হচ্ছে হলো সবকিছু বলে দিছে, এবং এটা একদমই সহজ, এটা তোমরা সবাই জানো, ত্বরণ বলা হয়েছে। কি বলছে? ত্বরণ, কি দ্রুতিতে চললে, তাই না? ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায়। আচ্ছা ঠিক আছে, কেন্দ্রমুখী ত্বরণ আমরা চিন্তা করি। ওকে, আমরা একটু লিখি, এখানে দেখো একটা জিনিস লিখবা, কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ, আমি কথাটা লিখে দিচ্ছি, এটা একটু স্টার মার্ক করে লিখেন সবাই। কেন্দ্রমুখী ত্বরণ, সবাই একটু লিখে ফেলেন, অভিকর্ষ ত্বরণের সমান হলে, অভিকর্ষ ত্বরণের সমান হলে, ত্বরণের সমান হলে, ত্বরণের সমান হলে ওজনহীন অনুভব করবে, ওজনহীন, সরি, ওজনহীন অনুভব করবে, অনুভব করবে, ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া, আমি বলছি কেন্দ্রমুখী ত্বরণ অভিকর্ষ ত্বরণের সমান হইলে, তাহলে কেন্দ্রমুখী ত্বরণ অভিকর্ষ ত্বরণ, এখন অভিকর্ষ ত্বরণ হচ্ছে হলো জি, তাহলে জি ইকুয়ালস টু কত? 9.8, জি ইকুয়ালস টু কত? 9.8। তাহলে দেখো প্রত্যেকটাতে কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার কোনটা সবাই একটু জানো, সবাই একটু অ্যান্সার জানো, সবাই সবাই একটু অ্যান্সার জানো। সবাই বলতেছে ভাইয়া বি, থ্যাংক ইউ, কারণ কেন্দ্রমুখী ত্বরণ এবং হচ্ছে অভিকর্ষ ত্বরণ সমান হইলেই ওজনহীন অনুভব করবে, তাহলে 9.8 কিলোমিটার পার সেকেন্ড।
এরপরে আসো মুক্তিবেগের সমীকরণ। আরে বাবা এটা সারা জীবন তোমাদেরকে পড়ায় আসছি, মুক্তিবেগের সমীকরণ সারা জীবন পড়ায় আসছি। ভিই ইজ ইকুয়ালস টু রুট ওভার 2gr, এটা সারা জীবন পড়ায় আসছি। মুক্তিবেগ এই যে এটা ডিরেক্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন 16-17 সেশন। তো দেখো যেই প্রশ্নগুলো তোমাদের বারবার আসবে সেগুলো বারবার করার চেষ্টা করবা। নেক্সট, যদি পৃথিবীর ব্যাসার্ধ এত মিটার হয় এবং ভূপৃষ্ঠে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তাহলে পৃথিবীতে মুক্তিবেগের মান কত হবে, এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। আমি আবারও বলছি, যদি পৃথিবীর ব্যাসার্ধ এত মিটার হয়, তার মানে আর বলে দিছে, ভূপৃষ্ঠে জি এর মান বলে দিছে, মুক্তিবেগের মান কত। এটা একদমই সহজ, v is equals to root over 2gr, v is equals to root over 2gr। দেখো কোথায় আছে 1120 মিটার পার সেকেন্ড, 2 নম্বরে আছে, দ্য অ্যান্সার ইজ 1120। এরপর আসো নেক্সট, একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে অবস্থান করছে, পৃথিবীর ভর এত কেজি এবং ব্যাসার্ধ এত কিলোমিটার এবং মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান বলে দিছে, উপগ্রহটির কক্ষীয় দ্রুতি কত। ভাই এটা ডিরেক্ট তোমাদের পারা উচিত, এটা নিয়ে আর আমি কোনো কথাই বলবো না। এটা আমি তোমাদেরকে একটা সূত্র বলে দিচ্ছি, রুট ওভার জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ। এই সূত্রটা সবাই অ্যাপ্লাই করে এই অ্যান্সারটা করো দ্রুত। সবাই এই প্রশ্নের অ্যাপ্লাই করো এবং অ্যাপ্লাই করে এই অ্যান্সারটা বের করো দ্রুত। v is equals to root over gm divide by r plus h। সবাই এটা বের করো, সবাই অ্যান্সারটা বের করে আমাকে জানাও। খেয়াল করো, একটা আছে 8.91, আরেকটা আছে 7.85, আরেকটা আছে 11.19, আরেকটা আছে 11.10। একটু খেয়াল করো, 19 আর হচ্ছে হলো 10, 11 আসার কোনো স্কোপই নাই, সো এই দুটো আগেই বাদ। ঠিক আছে, 11 আসার কোনো স্কোপই নেই। তুমি দেখো 8.91 আসে নাকি 7.85 আসে, আমি বলে দিলাম। এবার সবাই একটু করো দেখি, সবার কাছে সি আসতেছে, সবার কাছে সি। খুব মনোযোগ দিয়ে দেখো, একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার গেছে, তাহলে এর বৃত্তাকার কক্ষপথে কত হবে। ভাই এটা একদমই সহজ, জাস্ট এই সূত্রের মানগুলো বসাই দিবা, অ্যান্সার বি চলে আসবে। নেক্সট, পৃথিবীতে মুক্তিবেগ ভিই একটি রকেটের বেগ ভি হলে এটি চাঁদের মতো আচরণ করবে। ভি বেগ কত হলে এটি চাঁদের মতো আচরণ করবে। আচ্ছা ঠিক আছে, আমরা একটা সূত্র বলে দিই, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইড বাই 2। আমরা এই সূত্রটা সবাই জানি, ঠিক আছে। এখন তুমি একটা মজার জিনিস চিন্তা করবা, এটা ভিই, সরি এটা মুক্তিবেগের ক্ষেত্রে। সো এই সূত্রটা থেকেই তুমি এখন চিন্তা করো, আমি যদি শুধুমাত্র এখানে ভি বের করতাম, তাহলে তুমি লিখতা ভিই ডিভাইড বাই √2, ভিই ডিভাইড বাই √2। তাহলে দেখো এটা কোথায় আছে, ভিই ডিভাইড বাই √2, দ্য অ্যান্সার ইজ 2। শেষ, সবার কাছে হইছে? সাউন্ড কি কম শোনা যাচ্ছে না? সাউন্ড তো ওকে, ক্লিয়ার। এবার আসো নেক্সট, আমরা এখন চলে আসছি আমাদের পদার্থের গাঠনিক ধর্ম। আমি এতক্ষণ যা যা পড়াইছি আমি আবারও বলে দিচ্ছি, আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পয়জনের অনুপাত থেকে প্রশ্ন আসে। দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিতে যেখান থেকে তোমরা প্রশ্ন আসে না, সেটা হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক থেকে আমাদের শাহজালাল বিজ্ঞান মানে সাস্টে প্রশ্ন আসে। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেসিক প্রশ্ন পদার্থের গাঠনিক ধর্ম থেকে আসে। আমি এখন যে প্রশ্নগুলো দেখাবো প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সো তোমরা সবাই জাস্ট একটু খাতায় নোট ডাউন করে ফেলো, ঠিক আছে? এগুলা কেউ মানে লেট করো না। এবার একটু খেয়াল করো, দেখো পয়জন অনুপাতের সর্বোচ্চ মান তোমরা সবাই মোটামুটি জানো, পয়জন অনুপাতের সর্বোচ্চ মান ইজ লেস দেন অর ইকুয়াল এক্স ইজ লেস দেন অর ইকুয়াল হাফ। এখন একটা মজার জিনিস একটু খেয়াল করো, আমার এখানে এটা এক্স ছিল না, আসলে এটা সিগমা ছিল হাফ। এবার একটু খেয়াল করো, তোমাকে বলছে পয়জনের অনুপাতের সর্বোচ্চ মান কত, পয়জনের অনুপাতের সর্বোচ্চ মান কত, তাহলে -1 থেকে তো +1/2 বড়, তাহলে সর্বোচ্চ মান হচ্ছে হাফ, সর্বোচ্চ মান হচ্ছে হাফ, সর্বনিম্ন মান হচ্ছে -1। সর্বোচ্চ মান এটা হচ্ছে হলো ম্যাক্সিমাম, এটা হচ্ছে হলো ম্যাক্সিমাম, আর এইটা হচ্ছে হলো ভাইয়া মিনিমাম, এটা হচ্ছে হলো ভাইয়া মিনিমাম। ওকে, তাহলে ম্যাক্সিমাম কত? হাফ। ম্যাক্সিমাম কত? হাফ। দেখছো যে সবাই পারতেছো। সো এই পয়জনের অনুপাত থেকে প্রশ্ন আসবে, এবারও এটা মাথায় সেট করে নিবা। নেক্সট, তরল পদার্থ তার আকৃতি পরিবর্তন করতে পারে কিন্তু কঠিন পদার্থ পারে না, তার কারণটা কি আমরা একটু দেখি। তরল পদার্থ নর্মাল একটা কথা চিন্তা করো, তোমার এখানে একটা গ্লাস আছে, এই গ্লাসের ভিতর পানি আছে, আমি পানিটার ভিতরে ফেলাই দিলাম,
সে তার মতো করে আকৃতি এইভাবে ধারণ করতেই পারে, এটা তোমরা দেখবা। কিন্তু কঠিন একটা পদার্থ, একটা লোহা, এই লোহাটা কি তার মতো আকৃতি ধারণ করতে পারবে? পারবে না। কেন পারবে না? তার কারণ হচ্ছে হলো তরল পদার্থের ঘনত্ব কঠিন পদার্থের ঘনত্বের চেয়ে কম। তারপরে বলা হয়েছে অণুগুলোর মধ্যবর্তী বল তরল পদার্থের চেয়ে কঠিন পদার্থ শক্তিশালী। কঠিন পদার্থে পরমাণু সমূহ মিলিত হয়ে বৃহৎ অণু তৈরি করে। কঠিন পদার্থ, ভালো মতো খেয়াল করো, কঠিন পদার্থ কি বলছে? অণুগুলোর মধ্যবর্তী গড় দূরত্ব বৃহত্তর। এখন তোমরা সবাই একটু বলো এটা অ্যান্সার কত দেখি, সবাই একটু বলো এটার অ্যান্সার কত দেখি, কে কে পারো? অণুগুলোর মধ্যবর্তী বল, নর্মাল একটা কথা চিন্তা করো, একটা গ্লাসে একটা পানি আছে, এর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক অণু থাকে, ক্ষুদ্র অনেক অণু থাকে। তাহলে এদের মধ্যবর্তী বল তরল পদার্থের চেয়ে কঠিন পদার্থে শক্তিশালী। কারণ কি? কারণ এইগুলা কনজাস্টেড থাকে না, এগুলো ছাড়া ছাড়া অবস্থায় থাকে। এই জন্য পানিটা যখন গ্লাস থেকে পড়ে যায় তখন সে তার মতো আকার ধারণ করতে পারে। কিন্তু পদার্থ যে মানে কঠিন পদার্থ যেগুলো থাকে সেগুলো কনজাস্টেড, মানে একসাথে লাগানো থাকে, লোহা লোহা একসাথে আছে, জোড়া লেগে আছে। তাহলে সে কি হয়েছে? কঠিন পদার্থগুলো শক্তিশালী থাকে, এই জন্য সে আকার ধারণ করতে পারে না। দ্য অ্যান্সার ইজ বি। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। থ্যাংক ইউ। একজন বলতেছে মানবিকের ক্লাস দিচ্ছেন না কেন? ভাই মানবিকের তো আসলে আমরা তো আসলে মেইনলি সায়েন্স নিয়ে কাজ করি, তবে মানবিকের যেগুলো দরকার সেগুলো আমি ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব, কারণ আমরা তো মানবিকের স্টুডেন্ট না। সবাই কি ক্লিয়ার? সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো ভাইয়াকে যে সবাই ক্লিয়ার কিনা। ওকে, নাইস। একটি বস্তুর দৈর্ঘ্য বিকৃতি বলে দেওয়া আছে, দৈর্ঘ্য পীড়ন বলে দেওয়া আছে, বস্তুটির ইয়াং এর গুণাঙ্ক কত এটা তোমাকে বের করতে হবে। y is equals to f বাই হচ্ছে হলো a, সবাই একটু লিখে ফেলো, f বাই a, l ডিভাইড বাই l। এই সূত্রটা মাস্ট, এই সূত্রটা মাস্ট সবাই দেখে যাবা, এই সূত্রটা মাস্ট সবাই দেখে যাবা, এই সূত্রটা মাস্ট সবাই দেখে যাবা। y is equals to f বাই a, l বাই a, l, ঠিক আছে? এই সূত্রটা, অর্থাৎ উপরে হচ্ছে হলো পীড়ন, নিচে হচ্ছে হলো বিকৃতি, উপরে হচ্ছে হলো পীড়ন, নিচে হচ্ছে হলো বিকৃতি, উপরে হচ্ছে হলো পীড়ন, নিচে হচ্ছে হলো বিকৃতি। তাহলে পীড়ন কত দেওয়া আছে সবাই এগুলো বের করে ফেলো, পীড়ন কত বলে দেওয়া আছে সবাই এটা বের করে ফেলো, ঠিক আছে? সবাই একটু বের করে ফেলো বাবা, সবাই পারবা। পীড়ন বাই বিকৃতি সবাই জানো, পীড়ন কত বলে দিছে দেখো, 30, 30 ইন্টু 10 টু দি পাওয়ার 6, বিকৃতি কত 15 ইন্টু 10 ইনভার্স 5। তাহলে এটা এটা কেটে দাও 2, তাহলে 2 দিয়ে কই আছে রে বাবা? 2 দিয়ে আছে এখানে, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11, শেষ এ নাম্বারটা। নাইস, সবাই পারো, থ্যাংক ইউ। নেক্সট, একটি তারে 0.01 দৈর্ঘ্য বিকৃতিকে পার্শ্ব বিকৃতি বলে দিছে এত এত হলে উপাদানের পয়জনের অনুপাত কত? উপাদানের পয়জনের অনুপাত কত? ভাই একদমই সহজ, আমরা সবাই জানি পয়জনের অনুপাতের একটা সূত্র আছে, সেটা হচ্ছে হলো পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই কি ভাইয়া? দৈর্ঘ্য বিকৃতি। মনে রাখবা, পার্শ্ব বিকৃতি বাই হচ্ছে হলো দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি কত বলে দিচ্ছে? 0.004। দৈর্ঘ্য বিকৃতি কত বলে দেওয়া আছে? 0.01। জাস্ট বসায় দাও, অ্যান্সার হবে 0.4। দ্য অ্যান্সার ইজ 4, শেষ। মানে এইভাবে তোমার কাছে প্রশ্ন আসবে, সহজ প্রশ্ন। এবার আসো নেক্সট প্রশ্ন, তাপমাত্রা বাড়ালে তরলের পৃষ্ঠটান কি হবে? সবাই এটা কমেন্ট সেকশনে জানান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 22-23, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 22-23, আবারও বলে দিচ্ছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 22-23 আসা প্রশ্ন। তাপমাত্রা বাড়ালে তরলের পৃষ্ঠটান কি হবে? কমবে, বাড়বে, অপরিবর্তিত থাকবে? কোনোটিই নয়। দ্রুত বলো, তাড়াতাড়ি দেখি, সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। তাপমাত্রা বাড়ালে তরলের পৃষ্ঠটান কি হবে? দ্রুত দেখি কে কে পারে। একজন বলতেছে, রজনী বলতেছে ডি। না ভাইয়া ডি না, তাপমাত্রা বাড়ালে তরলের পৃষ্ঠটান, মনে রাখবা টেম্পারেচারের সাথে তরলের ক্ষেত্রে যে পৃষ্ঠটানটা আছে সেটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে তাপমাত্রা যদি তুমি বাড়াও তাহলে তরলের পৃষ্ঠটান কি হয়ে যাবে? কমে যাবে। তরলের পৃষ্ঠটান কি হয়ে যাবে? কমে যাবে। কথা কি বুঝতে পারছো? ব্যস্তানুপাতিক সম্পর্ক সবাই মনে রাখবা, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার আসো নেক্সট, গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক তাপমাত্রার কি হবে? গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক, এটার তাপমাত্রা কি হবে? সবাই একটু বলো, এটা তোমরা সবাই জানো এই সূত্র। তাহলে এই সূত্র থেকে এবার বলো, যাও বলে দিলাম। তোমাদের কমেন্ট সেকশন দেখতেছি, দেখি কে কে পারে। সবাই একটু বলো, গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক তাপমাত্রার কি হবে? সবাই একটু বলো, গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক কি হবে? সবাই একটু বলো। দেখো এই যে ইটা এর বর্গমূলের সমানুপাতিক, এর বর্গমূলের
সমানুপাতিক, তাহলে কোথায় আছে একটু খেয়াল করো, কোথায় আছে সবাই একটু বলো, বর্গমূলের সমানুপাতিক কোথায় আছে? 2 নম্বরে আছে, দ্য অ্যান্সার ইজ 2। শেষ। নেক্সট, সাবান বুদবুদের চাপ, পৃষ্ঠটান এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? সবাই এটা একটু বলো। সাবান বুদবুদের মধ্যে চাপ, সাবান বুদবুদের চাপ, পৃষ্ঠটান এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক মনে রাখবা, P is equals to 4T ডিভাইড বাই হচ্ছে হলো R, 4T ডিভাইড বাই R, দ্য অ্যান্সার ইজ ক। এবার আসো নেক্সট, একটি সাবানের বুদবুদের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার এবং সাবানের দ্রবণের পৃষ্ঠটান 3.2, আচ্ছা আমি এটা একটু লিখি, 3.2 ইন্টু tan ইনভার্স 2। বুদবুদের বাইরের এবং ভিতরের তরলের মধ্যে অতিরিক্ত চাপের পরিমাণ কত নিউটন পার মিটার? এটা তোমাদের পারা উচিত। আমি একটু আগে সূত্র বলে আসছি, P ইকুয়ালস টু 4T বাই হচ্ছে হলো R। তাহলে আসো 4 ইন্টু 3.2, সবাই লেখেন 3.2 ইন্টু tan ইনভার্স 2। আর এর পরিমাণ বলে দিয়েছে ব্যাসার্ধ 1 সেন্টিমিটার, মিটারে কনভার্ট করো 1 ইন্টু tan ইনভার্স 2, কাটাকাটি করলে হবে 12.8, কাটাকাটি করলে হবে 12.8, ক্যালকুলেটর ইউজ। ঠিক আছে, সবাই একটু বলো, সবাই ক্লিয়ার কিনা? এটা কিন্তু সাস্টের প্রশ্ন, এটা কিন্তু সাস্টের প্রশ্ন, তোমরা যারা পারো না তাদের জন্য বলে দিলাম, সাস্টের 15-16। এবার একটু কথা বলি, এটা কুয়েটেরও প্রশ্ন, এটা কুয়েটেরও প্রশ্ন, সেটা আসছিল 8-9। এবার আমি একটা জিনিস একটু সিক্রেটটা বলে দেই, যারা তোমরা সাস্টে ভর্তি পরীক্ষা দিবা, যারা তোমরা সাস্টে ভর্তি পরীক্ষা দেবা, তারা অবশ্যই 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 কুয়েটের প্রশ্ন ব্যাংক 100% কভার করে যাবা। আর এই যে ভুগিচুগি যারা 99 টাকা 50 টাকা 60 টাকা দিয়ে কোশ্চেন মানে এক্সাম ব্যাচ রান করে, এগুলার ধৈরা মাঝে মধ্যে মন চায় ভাই তুই তো সাস্ট সম্পর্কে জানোসই না, তুই সাস্টের মতো জায়গাতে তুই পরীক্ষা দেওয়ার মতো ক্যাপাবিলিটি ছিলি না, তাহলে তোরা কিভাবে এসব কোশ্চেন ব্যাংক নামাস, মানে এক্সাম ব্যাচ নামাস? আমার কথা হচ্ছে ভাই, তোরা স্টুডেন্টদেরকে মানে একটা ফেস ভ্যালু হয়ে গেলে স্টুডেন্টের কাছ থেকে কিভাবে খাবে, এগুলো এই চিন্তা করে। ঠিক আছে, তো এই কুয়েটের প্রশ্ন ব্যাংক মাস্ট সাস্টের জন্য। আমরা যখন পড়ছি তখনই আমরা কুয়েটের প্রশ্ন ব্যাংকই পড়ে গেছি, কারণ কি কুয়েট 8-9 ডাবলটা চিন্তা করো, কুয়েট 8-9টা সাস্টে 15-16তে আসছে, সিমিলার প্রশ্ন, নো চেঞ্জ। একটু আগে দেখো, এই যে একটু আগে খেয়াল করো, এটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, চট্টগ্রামের 22-23 আসছে এই প্রশ্নটা। তাহলে চট্টগ্রাম 22-23 যে সূত্রটা দিয়ে প্রশ্ন আসছে, সেই সূত্রটা থেকে সাস্টের প্রশ্ন এসেছিল 15-16। তাহলে সাস্টের প্রশ্ন সবাই কপি করতেছে, তাহলে ভাই তোমরা কিভাবে একটা এক্সাম ব্যাচ নামাও স্টুডেন্টদেরকে এইভাবে নিয়ে? তোমরা খালি বলো যে ভার্সিটি প্রিপারেশন নিয়ে সাস্টের ক্র্যাক করা সম্ভব, হাউ ইজ ইট পসিবল ভাই? মানে খুবই ইমোশনাল লাগে এগুলা জিনিস, এইগুলা কেউ করিস না এবং এইগুলা থেকে দূরে থাক। আমরাই তোদেরকে 4টা ফাইনাল মডেল টেস্ট একদম ফ্রিতে নিব, আমার পেইড ব্যাচের স্টুডেন্টরাও পরীক্ষা দিবে, সাথে আমার ফ্রি যারা আছে তারাও পরীক্ষা দিবে, আমার এখানে কোনো টাকার দরকার নেই, কিন্তু তোমরা সাস্টের সম্পূর্ণ ফ্রি এক্সামগুলো দিতে পারবো এখানে ফ্রিতে, এটা আমি করে দিব। তখন দেখবা এখানে 5টা করে অপশন থাকবে এবং সাস্টের যে টাইপের স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় সেগুলো তার আমার চাইতে এই অনলাইন জগতে এখন কেউ জানে না, ভালো ভালো জানবে, কারণ আমি নিজে সাস্ট থেকে গ্রাজুয়েট সম্পূর্ণ, আমি জানি যে সাস্টে কি টাইপের প্রশ্নগুলো আমাদের সময়কার গুলোতে এসেছে বা তার আগের গুলোতে এসেছে। সো তোমরা এই এক্সাম ব্যাচ 50 টাকা 60 টাকা 100 টাকা এইসব এক্সাম ব্যাচে ঢোকার দরকার নেই ভাই। শুধু শুধু তোমাদেরকে একটা টাকা অ্যামাউন্ট দেখে, যদি চিন্তা করো যদি ওই এক্সাম ব্যাচে 1000 স্টুডেন্ট ভর্তি হয়, যদি 100 টাকা করে নেয়, তাহলে সে কত টাকা ইনকাম করতেছে? জাস্ট একটা এক্সাম, অনলাইন এক্সাম, আমার দরকার আছে? সব শালা ধাওতা শুরু করছে, সেগুলো থেকে দূরে থাকবে, ঠিক আছে? হ্যাঁ রেকর্ডেড থাকবে, ঠিক আছে? ইংলিশের কোশ্চেন আছে, ইংলিশ ক্যান কোশ্চেন থাকবে না, পুরো 100 মার্কের পরীক্ষা হবে। এবার আসো পিরিয়ডিক মোশন, এরা এই পর্যায়বৃত্ত গতি থেকে 100% কমন দিয়ে দিব, 100% কমন দিয়ে দিব। আসো এবার খেয়াল করো, এই টাইপের একটা প্রশ্ন একটু খেয়াল করো সবাই, এই যে এই টাইপের প্রশ্ন, এই প্রশ্নটা এইটার একটা সূত্র আছে মনে রাখবা, ডি স্কোয়ার এক্স বাই হচ্ছে হলো ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল হচ্ছে হলো 0। এই সূত্রটা সবাই ভালো মতো খেয়াল করবা, এইখান থেকে ওমেগার মান জিজ্ঞাসা করা হয়, এইখান থেকে ওমেগার মান জিজ্ঞাসা করা হয়। তাহলে বলছে সমীকরণটা একটি সহজ সন্ধিত স্পন্দন বর্ণনা করে, এই স্পন্দনের কৌণিক কম্পাঙ্ক কত? তাহলে ওমেগার মান 16কে 4 দিয়ে ভাগ করো 4, তাহলে এইটা হচ্ছে ওমেগা স্কোয়ারের মান। তাহলে ওমেগার মান কত হবে? √4 ইকুয়ালস টু 2 রেডিয়ান পার সেকেন্ড। দ্য অ্যান্সার ইজ 3। বুঝছো এবার? তাহলে আমি যদি এই জায়গাটা একটু ঘুরায় দিতাম, 3 প্লাস 27 এক্স ইকুয়ালস টু 0, তাহলে এখানে ওমেগার মান কত? সবাই একটু কমেন্ট সেকশনে জানো।
সবাই একটু কমেন্ট সেকশনে জানাও এটার মান কত, দ্রুত সবাই একটু কমেন্ট সেকশনে জানাও এটার মান কত, দেখি কে কে পারো। এটা তো শেষ করছো, তাহলে সিমিলার হবে, এটার মান কত বলো, সবাই দ্রুত বলো এটার মান কত হবে, সবাই বলো এটার মান কত হবে। হ্যাঁ, আমাকে ওমেগার মান জিজ্ঞাসা করছে, কৌণিক কম্পাঙ্ক, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ঠিক আছে, মনে রাখবা ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। দেখো পুরো চ্যাপ্টারটা শেষ করে দিব আজকে, পুরো পেপারটা শেষ করে দিব। ওকে, বানান এত বাংলা বানান অনেক প্যারা দেয়। সবাই একটু বলো এইটার অ্যান্সার কত হবে, 3 আর 27 এখানে আছে, তাহলে এটার অ্যান্সার কত, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি সবাই একটু বলো। দ্য অ্যান্সার ইজ 3, থ্যাংক ইউ, দ্য অ্যান্সার ইজ 3। এবার আসো নেক্সট, এবার খেয়াল করো, সরল ছন্দিত স্পন্দনশীল একটি কণার দোলনকাল 10 সেকেন্ড, একটি কণার দোলনকাল 10 সেকেন্ড, টি ইজ ইকুয়ালস টু 10 সেকেন্ড। ওকে, দোলনকাল চিন্তা করলাম, কোন সমীকরণটি এর ত্বরণ এ এবং সরণ এ এর এক্স এর সম্পর্ক প্রকাশ করে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই প্রশ্নটা রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম দুইটা জায়গায় আসছে, লিখে রাখো, রাজশাহী এবং চট্টগ্রাম দুইটা জায়গায় আসছে। সরল ছন্দিত স্পন্দনকারী একটি কণার দোলনকাল 10 সেকেন্ড, কোন সমীকরণটি এর ত্বরণ হচ্ছে হলো এ নির্ণয় করবে এবং সরণ এক্স এর সম্পর্ক প্রকাশ করবে, সেটা তোমাকে জিজ্ঞাসা করছে। তাহলে সবাই একটু লেখো, a is equals to মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাহলে আমরা লিখি মাইনাস 2 পাই ডিভাইড বাই 10 তার স্কোয়ার ইন্টু হচ্ছে হলো এক্স। ওমেগার সূত্রটা আমরা বসাইলাম, এইটা হচ্ছে আমাদের কাছে মান, কোথায় আছে, ত্বরণ জিজ্ঞাসা করছে না, ত্বরণ এ, a is equals to মাইনাস 2 পাই বাই 10 তার হোল স্কোয়ার ইন্টু এক্স, দ্য অ্যান্সার ইজ ক। শেষ, এই সূত্রটা মনে রাখবা, ঠিক আছে, এই সূত্রটা অবশ্যই মনে রাখবা, ক্লিয়ার। এবার আসো নেক্সট, নেক্সট। ওকে, অনেকে আছে এখনো, সরল দোলন গতি সম্পন্ন কোনো বস্তু কণার গতির সমীকরণ যদি এটা হয়, তাহলে সর্বাধিক বেগ কত, সর্বাধিক বেগ ভিম্যাক্স, সর্বাধিক বেগ ভিম্যাক্স, এটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা একটা সমীকরণ আছে, সেই সমীকরণটা লিখি, x is equals to 20 sin 31 মাইনাস পাই বাই 6। ওকে, আমি সমীকরণটা লিখে ফেললাম, এই সমীকরণে আমি লিখব x ইকুয়াল a sin ওমেগা টি মাইনাস ফাই। ওকে, এবার একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, আমার কাছে এখানে ওমেগার ভ্যালু কত দেওয়া আছে ভাইয়া, এটাকে মনে রাখবা, ওমেগার ভ্যালু কত দেওয়া আছে, 31 রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। এবার খেয়াল করে ফাইয়ের মান বলে দিছে মাইনাস পাই বাই 6, ফাইয়ের মান বলে দিছে পাই বাই 6, সরি ফাইয়ের মান পাই বাই 6, তাহলে ওমেগার মান আমাদের লেখা শেষ। তাহলে আমরা জানি ভি ম্যাক্স ইজ ইকুয়ালস টু ওমেগা এ, তাহলে এখানে লিখবা ওমেগা এ, এর মান যেন 20, তাহলে 31 ইন্টু হচ্ছে হলো 20, 3 দুগুণা 6, 2 অক্ষে 2, তাহলে আমরা পাচ্ছি হলো 640, 620 পাবা, 620 মিটার পার সেকেন্ড, দ্য অ্যান্সার ইজ 4 নাম্বারটা। সবাই একটু বলো, সবাই ক্লিয়ার কিনা, এই যে সমীকরণটা তুমি লিখছো, এই যে সমীকরণটা তুমি প্রশ্নের মধ্যে পাচ্ছ, এই সমীকরণটা আমি লিখব x ইকুয়াল a sin ওমেগা টি মাইনাস ফাই। ওকে, সো এই সূত্রটা দিয়ে আমরা এখানে বের করে ফেলবো। আমার কাছে কি বলছে ভাইয়া, সর্বাধিক বেগ, তাহলে ভি ম্যাক্স এটা হচ্ছে ওমেগা এ, ওমেগার মান 31, এর মান হচ্ছে 20, এই হচ্ছে 620, শেষ, একই জিনিস, ক্লিয়ার। ওকে, নাইস। নেক্সট, 25 নিউটন বল দ্বারা কোন স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করা হয়েছে, এর স্প্রিং ধ্রুবক কত, ভালো মতো খেয়াল করো, 25 নিউটন বল দ্বারা, হ্যাঁ, কোন স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করা হলো, এর স্প্রিং ধ্রুবক কত সেটা তোমাকে বের করতে বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আসো আমরা এবার সবাই এই স্প্রিং ধ্রুবকটা একটু বের করি, খেয়াল করো সবাই, আমরা যখন এর স্প্রিং ধ্রুবক বের করব, F is equals to kx, ভালো মতো বুঝবা, k হচ্ছে হলো স্প্রিং ধ্রুবক, k is equals to f by x, তাহলে f এর পরিমাণ তুমি জানো কত নিউটন, 25 নিউটন, আর যখন 10 সেন্টিমিটার মিটারে কনভার্ট করবা 0.1, তাহলে আমার কাছে আসবে 250 নিউটন পার মিটার, 250 নিউটন পার মিটার। একক কি ভুল আছে, একক কি ভুল আছে,
এখানে 250 দাও, এটা দাও অ্যান্সার। 250 নিউটন পার মিটার, 250, ঠিক আছে, 250। আসো নেক্সট। এই যে 5টা অপশন, বলো কই আসছে? 5টা অপশন কই আসছে? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও তো 5টা অপশন কই আসছে। হ্যাঁ হ্যাঁ, সেম অপশন 2টা আছে, এই জন্য আমি চেঞ্জ করলাম। এই 5টা অপশন দিয়ে কোথায় আসে সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। 5টা অপশন দিয়ে কোথায় আসে সবাই একটু আমাকে জানাও। 5টা অপশন দিয়ে কোথায় আসে সবাই একটু জানাও, সবাই একটু জানাও আমাকে। সবাই একটু জানাও 5টা অপশন করে কই আসে? সাস্টে আসে। তাহলে এটা কার প্রশ্ন? সাস্টের প্রশ্ন। এগুলো আমার বলা লাগবে। এবার আসো নেক্সট। সরল ছন্দিত গতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ এটা বলে দিছে। আমরা সমীকরণটা লিখি ভাই, আসো। y is equals to 4 sin 2 pi 360 minus 0.2। ওকে, এই কণাটির বিস্তার কত? আচ্ছা, বিস্তার মানে হচ্ছে হলো a, এর মান কত এটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। মাথায় ভালো মতো খেয়াল করো, এর মান কত সেটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। এখন নর্মাল বিস্তারের কথা চিন্তা করো, আমরা একটু আগে দেখে আসছি a sin ওমেগা টি মাইনাস হচ্ছে হলো ফাই। তাহলে এ আছে এখানে, আর সাইনের আগে কত আছে? 4 আছে। তাহলে এ ইজ ইকুয়ালস টু কত ভাইয়া? 4। দ্য অ্যান্সার ইজ 4। শেষ, ঠিক আছে। হ্যাঁ, সাস্ট প্লাস সিউ দুই জায়গায় আসে, হা হা দেওয়ার কিছু নাই, দুই জায়গায় 5টা অপশন দিয়ে আসে। নেক্সট, একটি সরল ছন্দিত দোলকের সর্বোচ্চ বেগ 0.3 মিটার পার সেকেন্ড ও বিস্তার 0.06 মিটার হলে পর্যায়কাল কত সেকেন্ড? পর্যায়কাল কত সেকেন্ড সেটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। আচ্ছা, আমরা আগে সর্বোচ্চ বেগটা বের করব, ভিম্যাক্স। ভিম্যাক্স ইজ ইকুয়ালস টু ওমেগা এ। আচ্ছা, খেয়াল করো, ওমেগা এ মানে কত? 2 পাই এ ডিভাইড বাই হচ্ছে হলো টি। এখন তোমাকে বের করতে বলা হয়েছে পর্যায়কাল কত। ভাই আমি এত কিছু চিন্তা করব না, আমি টি বের করে নিব। তাহলে এখান থেকে তুমি যখন টি বের করবা তখন হবে 2 পাই এ ডিভাইড বাই সর্বোচ্চ বেগ মানে হচ্ছে হলো ভিম্যাক্স। তাহলে আসো 2 পাই ইনটু বিস্তারের মান বলে দিছে 0.06 ডিভাইড বাই সর্বোচ্চ বেগ 0.3। তাহলে এবার বের করো সবাই, আমি ক্যালকুলেশন করে দিলাম, সবাই এবার বের করো কত আসে। টি ইজ ইকুয়ালস টু 2 পাই বাই 5 আসার কথা, 2 পাই বাই 5 আসার কথা। সবাই একটু বলো তো কোনটা আসবে, সবাই একটু বলো কোনটা আসবে তাড়াতাড়ি, সবাই সবাই একটু বলো কোনটা আসবে, সবাই একটু বলো কোনটা আসবে। 2 পাই বাই 5, টি ইজ ইকুয়ালস টু 2 পাই বাই 5। এ নাম্বারটা অ্যান্সার, দ্য অ্যান্সার ইজ এ। এ বি দুইটাই তোমাদেরকে যা যা দেখাইতেছি ভাই, এই টাইপগুলোতেই এ এবং বি দুইটা ইউনিটেই প্রশ্ন আসে। আমি সবগুলো চ্যাপ্টার এভাবেই দেখাচ্ছি। এবার একটু খেয়াল করো, পর্যায়কাল দ্বিগুণ করতে হলে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হয়? পর্যায়কাল দ্বিগুণ করতে হলে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে? পর্যায়কাল দ্বিগুণ করতে হলে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে? তুমি দেখো, পর্যায়কাল দ্বিগুণ তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ, তাহলে সরি, পর্যায়কাল দ্বিগুণ করতে হলে দোলকের দৈর্ঘ্য মানে এল এর দৈর্ঘ্য কত গুণ করতে হবে? তার স্কোয়ার, তাহলে 4 গুণ। শেষ। সমানুপাতিক সম্পর্ক মনে রাখবা, ঠিক আছে, টি সমানুপাতিক রুট ওভার এল। এখন দেখো, পর্যায়কাল দ্বিগুণ করতে হলে দৈর্ঘ্য কত গুণ করতে হবে? তাহলে এল সমানুপাতিক টি স্কোয়ার। তাহলে আমরা এখানে পাবো 2 তার স্কোয়ার ইকুয়ালস টু 4। শেষ। এবার আসো নেক্সট। সরল দোলকের ববের ভর বেশি হলে দোলনকাল কি হবে? আচ্ছা, সরল দোলকের বর, এই যে বব, দেখো এই যে এখানে একটা বব থাকে, এটা হচ্ছে হলো এল, সরি এটা হচ্ছে সুতার দৈর্ঘ্য এল। তাহলে এই যে দেখো, এই পর্যন্ত সে কার্যকরী একটা দৈর্ঘ্য কাজ করবে। তাহলে আমার কাছে এই ববের ভর যদি বেশি হয় তাহলে এই দোলনকালটা কি হবে? বেশি নাকি কম, নাকি অপরিবর্তিত থাকবে, নাকি ভরের বর্গমূলের সমানুপাতিক? সবাই একটু বলে দাও, সবাই একটু বলে দাও দ্রুত, সবাই। অপরিবর্তিত থাকবে রে সোনা। সবাই এরকম ভুল করলে তো বিপদে পড়ে যাবা বাবা। আমরা সবাই জানি টি ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি, তাই না ভাইয়া? টি ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে তুমি সবাই জানো টি, এটা এটা তাদের সম্পর্ক।
তাহলে ববের ভর অনুপস্থিত এখানে, সুতরাং দোলনকাল ভরের মানে দোলনকালটা আসলে ববের ভরের উপর নির্ভরই করবে না। দোলনকাল কখনোই ববের ভরের উপর নির্ভর করে না, তাহলে তো সে অপরিবর্তিত থাকে। তোমরা কিভাবে ভরের বর্গমূলের সমানুপাতিক বলো? হ্যাঁ, এই যে ববটা আছে, তুমি একটা জিনিস চিন্তা করো, ওয়েট, চিড়িয়াখানায় গেছো, দোলনা পাইছো না, এখন দেখো দোলনাটার ওজন চিন্তা করো 150 কেজি, একটা মানুষের ওজন চিন্তা করো 160 কেজি, কিন্তু সে তারপরেও স্মুথলি দোল খেতে পারতেছে। কেন? কারণ ও তো একটা বব, ওই মানুষটা বা ওই ব্যক্তিটা হচ্ছে বব, ওই ববের উপরে ওই দোলনকালটা কখনোই নির্ভর করে না। তার মানে কি হবে, সে অপরিবর্তিত থাকবে। সারা জীবন দেখছো এটা, তারপরে এগুলো ভুলে যাচ্ছ কেন? একদম বাস্তবিক অর্থে চিন্তা করবা, ঠিক আছে? নেক্সট, একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? এটা তোমাদের পারা উচিত, সবাই একটু বলো। একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? সবাই বলো কত হবে? একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 1 মিটার, মনে রাখবা। সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 1 মিটার। সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 1 মিটার। কার্যকরী দৈর্ঘ্য 1 মিটার, এটা মাথায় রাখবা সবাই, সবাই এটা মাথায় রাখবা। নাইস। এবার আসো নেক্সট, সরল দোলকের সময়কাল দ্বিগুণ করার জন্য দৈর্ঘ্যের কি পরিবর্তন করতে হবে? সরল দোলকের সময়কাল দ্বিগুণ করার জন্য, সরল দোলকের দোলনকাল দ্বিগুণ করার জন্য দৈর্ঘ্যের কি পরিবর্তন করতে হবে? দৈর্ঘ্যের কি পরিবর্তন করতে হবে? সবাই একটু বলো, কি দৈর্ঘ্যের কি পরিবর্তন করতে হবে? সবাই একটু বলো। ভাই কিছুই না, তুমি সময়কাল যখন দ্বিগুণ করতেছো, দৈর্ঘ্য হয়ে যাবে 3 গুণ, দৈর্ঘ্য হয়ে যাবে 3 গুণ, এটা মাথায় রাখবে, 1 গুণ করে বৃদ্ধি, তাহলে 3 গুণ। নেক্সট, একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? সবাই এটা জানাও। একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? সবাই এটা একটু জানাও। একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? সবাই একটু জানাও। এটা আমি তোমাদেরকে আগেই বলছি, 9929 সেন্টিমিটার অথবা 0.99 মিটার, এগুলো মনে রাখতে হবে, এগুলো 100% মনে রাখতে হবে। অথবা 3.36 ফুট, অথবা 3.36 ফুট, এইগুলা সবার মনে রাখতে হবে। একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 99.29 সেন্টিমিটার অথবা 0.99 মিটার অথবা 3.36 ফুট। তাহলে এখানে সেন্টিমিটার আছে, দ্য অ্যান্সার ইজ 3 নম্বরটা শেষ। এবার আসো নেক্সট, মহাকাশে একজন নভোচারীর কাছে একটি সরল দোলকের দোলনকাল কেমন মনে হয়? সবাই এটা একটু আমাকে একটু জানাও, সবাই আমাকে এটা একটু জানাও। মনে রাখবা, মহাকাশে একটা নভোচারীর কাছে একটি সরল দোলকের দোলনকাল হচ্ছে হলো অসীম। সরল দোলকের দোলনকাল মনে রাখবা, দোলনকাল অসীম, দোলনকাল অসীম। তাহলে কম্পাঙ্ক কি? তাহলে কম্পাঙ্ক কি? সবাই এটা একটু বলো। আর পর্যায়কাল কি? কম্পাঙ্ক কি আর পর্যায়কাল কি? আচ্ছা তুমি কম্পাঙ্ক বলো, শুধু শুধু কম্পাঙ্ক বলো, যাও, তোমাকে পর্যায়কাল পরে বলবো। তুমি দোলনকাল পাইলে অসীম, তাহলে কম্পাঙ্ক কত? সবাই বলো। হ্যাঁ এটা অসীম, এটা আমি মানলাম, কিন্তু কম্পাঙ্ক কত সেটা বলো। মহাকাশে একজন নভোচারীর কাছে একটি সরল দোলকের দোলনকালের কম্পাঙ্ক কত? সরল দোলকের দোলনকাল না, সরল দোলকের কম্পাঙ্ক কত? কেউ কি বলতে পারবা? ওকে, এবার আসো নেক্সট। পারলা না? কেউ পারলা না? 0 বলছে একজন, হ্যাঁ কম্পাঙ্ক 0। এবার আসো, একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত? ভাই এটা তোমাদের অবশ্যই পারা উচিত, এটা আমি সারা জীবন পড়ায় আসছি। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত? একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত? সবাই এটা একটু বলো। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত? L = G ডিভাইড বাই পাই স্কয়ার। L = G ডিভাইড বাই পাই স্কয়ার, মনে রাখবা, L = G ডিভাইড বাই পাই স্কয়ার। হ্যাঁ কম্পাঙ্ক হবে 0, কম্পাঙ্ক হবে 0, দোলনকাল হচ্ছে হলো অসীম, দোলনকাল হচ্ছে হলো অসীম, মনে রাখবা এটা। হ্যাঁ, সো আমি কি বললাম, একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য হচ্ছে L = G ডিভাইড বাই পাই স্কয়ার। পৃথিবী পৃষ্ঠে একটি সরল দোলকের দোলনকাল 4 সেকেন্ড, চন্দ্র পৃষ্ঠে এর দোলনকাল কত সেকেন্ড হবে? আচ্ছা, এখানে এই প্রশ্নটার মধ্যে একটা মজার জিনিস আছে, আমি আজকে শিখাই দিচ্ছি, ভালো মতো মনে রাখবা। পৃথিবীর ভর চন্দ্র ভরের 81 গুণ, একটু ভালো মতো খেয়াল করো। এবং ব্যাসার্ধ হচ্ছে 9 গুণ বলে দেওয়া আছে, দেখো চন্দ্রের ব্যাসার্ধের 4 গুণ, সরি এখানে 4 গুণ বলে দিচ্ছে। এখন একটা মজার জিনিস একটু খেয়াল করো ভাইয়া, এই 81 আর এই 4,
এরা কি ফ্র্যাকশন আছে না কনস্ট্যান্ট ভ্যালু আছে? অবশ্যই এরা কনস্ট্যান্ট ভ্যালু আছে। তাহলে কনস্ট্যান্ট ভ্যালু থাকলে সূত্র হবে রুট ওভার, মনে রাখবা সূত্র হবে রুট ওভার ভরের গুণ ডিভাইড বাই, নিচে কোনো কিন্তু রুট নাই, ব্যাসার্ধের গুণ, ঠিক আছে, ব্যাসার্ধের গুণ যদি কনস্ট্যান্ট হয়। এই সূত্রটা মনে রাখবা, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। তাহলে ভরের গুণ কত গুণ 81, 81 রুট করলে 9, আর নিচে কত 4, তাহলে 4 আর হচ্ছে হলো তুমি যদি 9কে কাটাকাটি করো তাহলে একটা মজার জিনিস খেয়াল করো, এখানে তোমার কাছে আরেকটা জিনিস দেওয়া আছে দোলনকাল, টি এর ভ্যালু বলে দিছে, টি এর ভ্যালু তোমার কাছে বলে দিছে, টি এর ভ্যালু তোমার কাছে বলে দিছে, তাহলে হচ্ছে টি এর ভ্যালু 4, তাহলে এই 4 আর এই 4 কেটে দাও, থাকবে হচ্ছে হলো 9, দ্য অ্যান্সার ইজ 9, শেষ। যদি এটা ফ্র্যাকশন আকারে থাকতো, যদি এটা ফ্র্যাকশন আকারে থাকতো তাহলে উপরে হইতো ব্যাসার্ধের গুণ, নিচে হইতো ভরের গুণ, উপরে হইতো ব্যাসার্ধের গুণ, নিচে হইতো ভরের গুণ। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু ভাইকে বলো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, এই টাইপের প্রশ্ন 100% একটা থাকবে, 100%, নো মিস। এখান থেকে 100% একটা প্রশ্ন থাকবেই, এখান থেকে 100% একটা প্রশ্ন থাকবে। সবাই কি ক্লিয়ার? থ্যাংক ইউ। নেক্সট, একটি সরল দোলকের দোলনকালটি এর ববের ভর 3 গুণ করা হইলে, এর ববের ভর 3 গুণ করা হইলে দোলনকাল কত গুণ বৃদ্ধি পাবে? এর ববের ভর 3 গুণ করাইলে এদের ভর কত গুণ করা হবে? আমরা সবাই জানি টি ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই হচ্ছে হলো জি। ভাই একটা জিনিস, মজার জিনিস, সরল দোলকের দোলনকালটি ববের ভর 3 গুণ করা হলে দোলনকাল কত গুণ করা হবে? আচ্ছা, ভরের উপরে হচ্ছে হলো তুমি নরমালাইজ চিন্তা করো, তাহলে তোমার কাছে সমানুপাতিক সম্পর্ক যা থাকবে, কারণ আমরা জানি ভরের উপর, ববের ভরের উপর, ববের ভরের উপর দোলনকাল নির্ভর করে না, দোলনকাল নির্ভর করে না, দোলনকাল নির্ভর করে না। আমরা একটু আগে দেখে আসছি, একটু আগে দেখে আসছি। তাহলে তাহলে যদি এটা ভর 3 গুণ করা হয় তাও দোলনকাল সিমিলারই থাকবে, তার মানে এটা কোনো চেঞ্জ নাই, এটা কোনো চেঞ্জ নাই। তাহলে টি ইজ 2 পাই রুট ওভার এল বাই জি, শেষ। বুঝছো? আরে নাইস, সবাই পারতেছো। একটি সরল দোলকের পর্যায়কাল দ্বিগুণ করতে হলে দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে? আচ্ছা, আমরা সবাই জানি টি সমানুপাতিক রুট ওভার এল, তাহলে এল সমানুপাতিক টি স্কোয়ার, তাহলে পর্যায়কাল দ্বিগুণ করছো, পর্যায়কাল দ্বিগুণ করছো, তাহলে দৈর্ঘ্য কত গুণ পাবা? 4 গুণ পাবা। দৈর্ঘ্য কত গুণ পাবা? 4 গুণ পাবা। এই সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। ওকে, এবার আসো নেক্সট। একটি সরল দোলকের দোলনকাল 50% বৃদ্ধি করতে হলে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে? 50% বৃদ্ধি, মনে রাখবা টি যদি 50% বৃদ্ধি পায়, 50% বৃদ্ধি পায়, তাহলে এল হবে 125%, এল হবে 125%। টি যদি 60% বৃদ্ধি পায়, কার্যকরী দৈর্ঘ্য হবে 156%। টি যদি 100% বৃদ্ধি পায়, কার্যকরী দৈর্ঘ্য হবে 300%। এই তিনটা জিনিস মনে রাখো সবাই বাবা, একটা মার্ক কমন পেয়ে যাবা, একটা মার্ক কমন পেয়ে যাবা। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা? 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 দ্রুত। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা? তাহলে 125%, একে পার্সেন্টেজে ভাঙাইলে 1.25, শেষ। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা যারা আসো, দ্রুততার সহিত বলো, তাড়াতাড়ি। সবাই ক্লিয়ার হইছো? সবাই ক্লিয়ার হইছো? এই কটা জিনিস সবাই মুখস্থ করে ফেলবা, আজীবন মনে রাখবা, আজীবন মনে রাখবা, কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। এবার আসো আদর্শ গ্যাস। আচ্ছা, এবার আমরা আইডিয়াল গ্যাসে চলে আসছি। দেখো আজকে আমরা টানা 1 ঘন্টা ক্লাস নিচ্ছি, 1 ঘন্টার ভিতরে আমি কোনো আবিজাবি কথা বলি নাই। সো যাদের থাকার দরকার এখন পর্যন্ত 30 জনের মতো আসো, এই 30 জনই তোমরা দেখবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ অনেক প্রশ্ন কমন পাবা। না পেলে আমার পরের দিন এসে বললো যে ভাই প্রশ্ন কমন পাই নাই, ঠিক আছে? যারা আমাদের রেগুলার ক্লাসগুলো করেছে তারা জানে যে যাবি এবং হচ্ছে হলো তোমার অন্যান্য ইউনিভার্সিটিতে কিভাবে প্রশ্ন কমন পড়ে। সো এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নাই, সবাই ভালো মতো জাস্ট করে যাও। আচ্ছা, আইডিয়াল গ্যাস থেকে কি কি পড়ে যাবা খেয়াল করো। CRMS রুট ওভার 3RT, সবাই একটু লিখে নাও, 3RT ডিভাইড বাই এম।
আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে সি এর রুট ওভার টি, ঠিক আছে, সি সমানুপাতিক রুট ওভার টি। এরপরে আরেকটা সূত্র আছে বুদবুদের সূত্র, একটা হচ্ছে এন কিউব মাইনাস ওয়ান ইন্টু 10.2, আরেকটা হচ্ছে এইচ ইজ ইকুয়ালস টু এন মাইনাস ওয়ান ইন্টু 10.2। এরপরে খেয়াল করো সি আর এম এস দিয়ে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে সি ওয়ান তার স্কোয়ার, সি টু তার স্কোয়ার, সি থ্রি তার স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে হলো 3, ডিভাইড বাই হচ্ছে হলো 3। এই কয়টা সূত্র কোশ্চেন অ্যানালাইসিস করা ভালো মতো দেখে যাবা। আদর্শ গ্যাস থেকে এই কয়টা সূত্র সবাই ভালো মতো দেখে যাবা। আদর্শ গ্যাস থেকে সবাই এই কয়টা জিনিস ভালো মতো দেখে যাবা। সবাই আমাকে একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই আমাকে একটু বলো যে হ্যাঁ আমার এখানে কোশ্চেন অ্যানালাইসিসে কোন কোন সূত্রগুলো দরকার সেগুলো আমি একসাথে করে নিছি। ঠিক আছে, কোনটা আরো একবার আইডিয়াল গ্যাস তো এই যে এটা দেখো টি, মানে তোমার কাছে যদি দোলনকাল 50% হয় তাহলে কার্যকরী দৈর্ঘ্য 125%, একে পার্সেন্টেজে ভাঙলে কি হয় 1.25। দোলনকাল যদি 60% হয় কার্যকরী দৈর্ঘ্য 156 অর্থাৎ 1.56%। তারপর হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য দোলনকাল যদি 100% বৃদ্ধি পায় তাহলে কার্যকরী দৈর্ঘ্য কত পার্সেন্ট, 300%, মানে 3। ওকে, এবার বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই এবার একটু বলেন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা, ভাইয়াকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। সবাই একটু কমেন্টস করো যে ভাই আমার কোশ্চেন অ্যানালাইসিস কি লাগবে আর কি লাগবে না। ঠিক আছে, আমি আবারও বলে দিচ্ছি কি লাগবে আর কি লাগবে না সেগুলো আমি ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। যাও, কি লাগবে আর কি লাগবে না সব ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি। ওকে, এবার একটু খেয়াল করো ভাইয়া, আমরা চলে আসো নেক্সট। একটি রিঅ্যাক্টরে এত কেজি ভরের নিউট্রন কণার 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্বাভাবিকভাবে বিচরণরত অবস্থায় কোনো অক্ষ বরাবর এদের মূল গড় বর্গ বেগ কত মিটার পার সেকেন্ড, এটা তোমাকে জিজ্ঞাসা করেছে কত মূল গড় বর্গবেগ কত সেটা তোমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, মূল গড় বর্গবেগ সি আর এম এস আমি একটু আগে বলে আসলাম, রুট ওভার 3RT ডিভাইড বাই এম। তাহলে এখান থেকে তুমি মানটাকে বের করবা, রুট ওভার 3 ইন্টু আর এর মান তোমরা 1.38 ইন্টু আমাদের কাছে কত আছে রে বাবা, 1.38 ইন্টু 10 ইনভার্স 23 ইন্টু 300 ডিভাইড বাই আমাদের কাছে ভর কত দেয়া আছে 1.675 ইন্টু এত, এটার মান যা আসবে তাই। এটা যখন আসছিল 2722, এটা সাস্টের প্রশ্ন, আমাদের সময়কার আসা প্রশ্ন, সাস্টের 17 এবং 18 সেশনের প্রশ্ন। সো এটা ক্যালকুলেটরে বসাবা। আসো আমরা ক্যালকুলেটরে বসাই বাবা। দেখো আমি একটু দেখাই তোমাদেরকে, হ্যাঁ যখন পড়াবা তখন তোমরা ক্যালকুলেটর ইউজ অবশ্যই করবা, যখন তোমরা নিজেরা টিচার হবা তখন এভাবে দেখাবা। দেখো আমি দেখাই, রুট এই ওকে 3 ইন্টু খেয়াল করো 1.38 ইন্টু 10 ইনভার্স মাইনাস 23, ঠিক আছে, তারপরে খেয়াল করো ইন্টু 300 ডিভাইড বাই 1.675 ইন্টু 10 ইনভার্স মাইনাস 27। ওকে, আমরা এবার এটাকে ফার্স্ট ব্র্যাকেট, সরি এটা ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। দেখো 2723 আসছে, 2723। তাহলে আমরা এবার এটাকে চলে আসি 2723। আসো 2723। এখন দেখো 2723 কোথায় আছে, এখানে 22 দেওয়া আছে, তাহলে আমরা পাবো 2722। শেষ, এটাই অ্যান্সার। সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? সবাই একটু বলো ক্যালকুলেটর কিভাবে ইউজ করতে হয়, সবাই বুঝছো কিনা? সবাই ভাইকে বলো যে ভাই আমরা সবাই বুঝছি। ঠিক আছে, এগুলো ইউজেস তোমরা পারবা, এগুলো নিয়ে আসলে আহামরি তেমন কিছু না। সবাই একটু জানো যে ভাই আমরা সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, সাস্টের 17-18 সেশন আসা প্রশ্ন, সাস্টের 17-18 খুবই ইম্পর্টেন্ট টাইপ। এই টাইপ থেকে সাস্ট প্রতি বছর একটা প্রশ্ন করে। তার মানে আমি তোমাদেরকে যেই টাইপগুলো আজকে দেখাই দিচ্ছি, যারা সাস্টে প্রিপারেশন নিচ্ছ তাদেরকে আবারও বলে দিচ্ছি ভাই এই ক্লাসগুলো মানে আমার ম্যারাথন ক্লাসগুলো অ্যাটলিস্ট তোমরা ভালো মতো করে যেও। তোমরা কমন না পাইলে আমার বললো যে ভাই আপনি পড়াইছিলেন ওই সূত্র থেকে প্রশ্ন আসেই নাই, যদি না আসে তাহলে আমি আমার দায়ভার আমি কাঁধে তুলে নেব, কিন্তু যদি আসে এটা একটু জানাইস যে ভাই কমন পড়ছে। মানে বিষয়টা হচ্ছে এরকম, সবাই তো তোদের কাছে জায়গায় যায় করে, বাট এই যে সাস্টের প্রশ্নগুলো কিভাবে আসবে সব দেখাই দিতেছি। নেক্সট
স্থির চাপে কত তাপমাত্রায়, হ্যাঁ এই প্রশ্নটা কোথায় আসছে আমি একটু বলে দিই তোমাদেরকে। এই প্রশ্নটা আসছে আমাদের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি, এখন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি, জিএসটিইউ, ঠিক আছে, জিএসটিইউ এখানে আসছে। এখন একটু খেয়াল করো কেন আমি এই প্রশ্নটা নিছি, তার একটা কারণ আছে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই বছর যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা হুবহু চলে আসবে। এটা একদম 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 শিওর দিয়ে বলে দিলাম, একদম শিওর দিয়ে বলে দিলাম। যাও, স্থির চাপে কত তাপমাত্রায় কোনো গ্যাসের অণুর গড় বর্গবেগের বর্গমূল স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় গড় বর্গবেগের বর্গমূলের দ্বিগুণ হবে। আচ্ছা মনে রাখবা সূত্র হচ্ছে T2 = n স্কয়ার T1, দ্বিগুণ বলছে তাহলে 2 স্কয়ার ইন্টু হচ্ছে হলো 273, তাহলে 4 ইন্টু 273, তাহলে এটাকে যখন তুমি করবা তখন হবে 1092 কেলভিন। তাহলে কোথায় আছে 1092 কেলভিন? 1 নাম্বার আছে। এই সূত্রটা সবাই মনে রেখো, এই সূত্রটা সবাই মনে রেখো। ভাইয়ার কথা বিশ্বাস না হলে আমারে বইলো যে ভাই আপনার কথা আমাদের বিশ্বাস হয় নাই, আমরা আপনাকে মানি না, মানবো না, ওকে, আমরা আপনাকে মানি না, মানবো না, ওকে। সো এটা একটু ভালো মতো সবাই দেখে যায় সূত্রটা, ক্লিয়ার? এবার আসো, কারো মনে কোনো কোশ্চেন আছে বাবা? থাকলে একটু বলো যে ভাই কোশ্চেন আছে। কারো মনে কোনো কোশ্চেন আছে থাকলে আমাকে একটু বলো যে বাবা কোশ্চেন আছে। এনিওয়ান? এনিওয়ান থাকলে আমাকে একটু বলো, ঠিক আছে। এবার আসো নেক্সট প্রশ্নে আসো বাবা। এই প্রশ্ন তোমরা সবাই পারবা। কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে দ্বিগুণ করা হলে তার অণুগুলোর আরএমএস কত গুণ বৃদ্ধি পাবে, এটা তোমাকে শেষ করছে। তাহলে C2 ডিভাইড বাই C1 ইকুয়ালস টু রুট ওভার, সবাই মনে রাখবা, T2 ডিভাইড বাই T1, ওকে। এই সূত্রটা সবাই মনে রেখো, ঠিক আছে। এই সূত্রটা থেকে আমাদের কাছে প্রশ্ন আসবে। এবার একটু খেয়াল করো, রুট ওভার 2T1 ডিভাইড বাই হচ্ছে হলো T1, এখন এইটা আর এটা কেটে দাও, তাহলে থাকবে হচ্ছে হলো √2, আর √2 এর মান 1.41, অ্যান্সার গ, শেষ, ঠিক আছে, অ্যান্সার গ, ওকে। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার থাকলে ভাইয়াকে একটু বলো যে ভাই আমরা সবাই ক্লিয়ার, ওকে। সো এইভাবে করে প্রত্যেকটা প্রশ্ন একটু ভালো মতো অ্যানালাইসিস করে পড়ে যাবা, দেখবা ভাই তোমার অ্যাডমিশনে সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে হলো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। আমরা যখন পড়ছি, বিশ্বাস করো ভাই, আমাদের বাসায় টিচার ছিল, আমাদের সময় তো আর অনলাইন ছিল না, এখন তো আসলে যে যার ভাত মেরে খেতে পারে আর কি, এরকম অবস্থা হয়ে গেছে। এ বলে আমি ভালো পড়াই, এ বলে আমি ভালো পড়াই। আর আজকাল পোলাপান অনলাইনে থাকাকালীন সময়ে সবচেয়ে মানে জিনিসগুলো হচ্ছে টিচারদের ভিতরে কম্পেয়ার করা শুরু করে, ঠিক আছে। এই জিনিসটা সবচেয়ে খারাপ দিক। হ্যাঁ আমি এটা মানি যে তোমাদের উপরে যখন বারবার কোর্স আসবে তখন এটা অনেক খারাপ দিক। যেমন দেখো আমি আফটার মেডিকেল পর্যন্ত এখন পর্যন্ত রানি আমার কোনো ব্যাচ নেই, শুধুমাত্র সাস্টের একটা কোর্স ছিল। আমি এখন পর্যন্ত ওই সাস্টের কোর্সটা মানে ওই শুরুর আগ পর্যন্তই জাস্ট আমি একটা মার্কেটিং করছি, তাতে আলহামদুলিল্লাহ আমার শত শত স্টুডেন্ট হয়েছে। কিন্তু আজকেও দেখলাম কয়েকজন মাশাআল্লাহ ভর্তি হইতেছে, মানে শেষ মুহূর্তে এসে তারা জেনে গেছে যে এইখানে ডেডিকেশনের সাথে সাস্টের একটা কোর্স আছে। সো বিষয়টা হচ্ছে এরকম যে আলটিমেটলি মানে জিনিসটা হচ্ছে কি, মানুষ তোমাকে খুঁজে নেবে, তুমি কেন মানুষকে জানান দিবা আর বারবার কেন কোর্স খুলে স্টুডেন্টের ভিতরে একটা দ্বিমত পোষণ করবা, ঠিক আছে। আমরা এই আফটার মেডিকেল ম্যাথ ফিজিক্সের কোর্স আনি নাই, আমি প্রতি বছর এটা আনি, ঠিক আছে। দীর্ঘ 6 বছর অনলাইনে পড়ানোর জায়গা থেকে বলে রাখলাম যে আমি প্রতি বছর আনি, কিন্তু এই বছর আনি নাই কেন? কারণ আমি চিন্তা করছি যে আমি জিএসটি এবং এগ্রি একটা কোর্স আনবো, যেই কোর্সটা আমার সর্বাধিক পরিমাণে স্টুডেন্ট ভর্তি হয় এবং সেই কোর্সটা আমি সর্বোচ্চ ডেডিকেশন দিব। কারণ আমার এত হাজার হাজার স্টুডেন্ট দরকার না, আমার কাছে শত স্টুডেন্ট থাকুক, বাট ওদেরকে আমি প্রপারলি দিব। যেমন গত বছর আমার সর্বোচ্চ পরিমাণে স্টুডেন্ট ছিল আলহামদুলিল্লাহ, যে 4000 শিক্ষার্থী ছিল শুধুমাত্র কৃষিতে। তারা এখন ওই যে বাউ এরিয়াটা দিলাম, দেখলাম 350 স্টুডেন্ট বাউ, শুধুমাত্র 350। মানে এটা তোমরা কিভাবে নিবো আমি জানি না। খুব দ্রুত ওদের সাথে আমি দেখা করতে যাইতেছি, মানে ওদেরকে একটা ছোটখাটো একটা সেলিব্রেশন দিব। সো 350 স্টুডেন্ট। সো এটা আসলে মানে সবাই বলে আমরাই সেরা, আমি কখনোই বলি না যে আমি এটার জন্য সেরা, আমি বলি আমার স্টুডেন্টরা সেরা, ঠিক আছে। এই প্ল্যাটফর্ম সেরা, ওই প্ল্যাটফর্ম সেরা, এগুলো আমি বলি না। আমি বলি আমার স্টুডেন্টগুলো চান্স পেয়েছে তাদের পরিশ্রমের জন্য। আজকাল স্টুডেন্টরা প্ল্যাটফর্ম নিয়ে চিন্তা করে, আমার এইসব চিন্তা করার দরকার নাই, ঠিক আছে। আমার কাছে আল্লাহ হচ্ছে হলো রিজিক, আল্লাহ আমাকে যা দিবে এতে আমি শুকরিয়া আদায় করি, ঠিক আছে। আমি সেরা, আমি এই আমি সেই, এগুলো আমার বলার দরকার নেই, আল্লাহ আমাকে এমনি দিবে, এটাই।
এবার একটু খেয়াল করো, হ্রদের তলদেশ থেকে পৃষ্ঠদেশে আসায় একটি বায়ু বুদবুদের ব্যাসের দ্বিগুণ হয়। ভাইয়া মনে রাখবা, বুদবুদ ব্যাস দ্বিগুণ হয় যদি তোমার কাছে ব্যাসের কথা বলা থাকে, ব্যাসের দ্বিগুণ বা তিনগুণ বলা থাকে, সূত্র একটাই, ব্যাসের ক্ষেত্রে হচ্ছে হলো n কিউব মাইনাস 1 ইন্টু 10.2, তাহলে দ্বিগুণ বলছে n এর মান দ্বিগুণ, তাহলে 2 টু দি পাওয়ার কিউব মাইনাস 1 ইন্টু হচ্ছে হলো 10.2, তাহলে দেখো এখানে থাকবে হচ্ছে হলো 7 ইন্টু 10.2, তাহলে আলটিমেটলি আমি কত পাবো? 71.43 মিটার। দ্য অ্যান্সার ইজ ক। শেষ। নেক্সট, কোন হ্রদের তলদেশ থেকে এত এত এক্স এর মান কত? আচ্ছা ভাই, আমি এটা একটু তোমাদেরকে বলে দিচ্ছি, হ্যাঁ, এটা একদমই সহজ। সেটা হচ্ছে কোন হ্রদের তলদেশ থেকে আসায় বায়ু বুদবুদ আয়তনের এক্স গুণ হয়। আচ্ছা আমি বলে দিচ্ছি, আয়তনের এক্স গুণ, যখন আয়তন বলা থাকবে তখন হবে h ইকুয়ালস টু n মাইনাস 1 ইন্টু 10.2। ভালো মতো বুঝছো, তাহলে n এর মান হচ্ছে হলো x, তাহলে x মাইনাস 1 ইন্টু 10.2। এখন এই সূত্র দিয়ে করতে গেলে একটু চাপ হয়ে যাবে, কেন? কারণ হচ্ছে তোমার কাছে হ্রদের গভীরতা অলরেডি বলে দিচ্ছে 40.82 মিটার, আমি সেই হ্রদের গভীরতাই বের করতে চাইছিলাম। তাহলে এখানে এইচ এর মান বলেই দিছে 40.82 মিটার। তোমাকে বলা হয়েছে এই এক্স এর মানটা কত, এই এক্স এর মানটা কত। ওকে ফাইন, এটা একদমই সহজ। এইচ ইজ ইকুয়ালস টু 40.82। ওকে, আমি এখানে x মাইনাস 1 রাখলাম, এই 10.2 কে এখানে দিয়ে আমি ভাগ দিব। ভালো মতো বুঝছো, এইটার এটাকে যখন কাটবা তখন থাকে 4, তাহলে দেখো x ইকুয়ালস টু 4 প্লাস হচ্ছে হলো 1, তাহলে থাকবে 5। দ্য অ্যান্সার ইজ 5 খ। দেখছো কত সহজ, মানে তুমি তোমার মতো করে জাস্ট আগাও, দেখো তোমার কাছে অ্যান্সার চলে আসবে। আমি আবারও বলতেছি, যদি আয়তনের কত গুণ বলা থাকে তাহলে h is equals to n minus 1 into 10.2, আর যদি বলা থাকে ব্যাস বা ব্যাসার্ধের এত গুণ তাহলে h is equals to n কিউব মাইনাস 1 into 10.2। এটা মনে থাকবে সবার আশা করি। তাহলে এবার একটু আসো নেক্সট, তিনটি গ্যাস অণুর বেগ যথাক্রমে 25, 30, 35। এবার একটু খেয়াল করো, 25 থেকে 30 বাড়ছে 5, 30 থেকে 35 বাড়ছে 5, এরা সমান্তর ধারায় আছে। সমান্তর ধারায় থাকলে মিডল একটা পয়েন্ট সামথিং হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার কই আছে? ঘতে আছে। দ্য অ্যান্সার ইজ এত। শেষ। যারা এতক্ষণ ক্লাস করেছেন, আচ্ছা আমি একটু চশমাটা পরি, হ্যাঁ, কারণ হচ্ছে এই চশমা না পড়লে আমার মাইগ্রেনের ব্যথা হয় এই লাইটের কারণে। মানে আশেপাশে 500 ওয়াটের লাইট চলে, ঠিক আছে, মানে 500 ওয়াট। তোমরা নর্মালি বুঝো যে 500 ওয়াট যদি একটা মানুষের মাথার উপরে লাইট জ্বলতে থাকে তাহলে সে মানুষের স্বাভাবিক চোখের ক্ষতি কতটুকু হয়। সো যারা পুরো ম্যারাথন এই পুরো ক্লাসটি করছেন তারা সবাই একটু ভাইয়াকে জানান দেন যে সবাই ফিজিক্সের ম্যারাথন ক্লাসটি ফার্স্ট পেপারের কেমন লেগেছে আপনাদের কাছে, এবং আপনারা নতুন কোনো কিছু শিখতে পেরেছেন কিনা। আমার নতুন কোনো কিছু শেখার উদ্দেশ্যে আসলে ক্লাস নেওয়া না, আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখা এবং কোশ্চেন অ্যানালাইসিস, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যানালাইসিস দেওয়া, যে কিভাবে আপনার কাছে সাস্ট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে। সবাই একটা বাক্য, জাস্ট একটা করে লাইন বলে যান যে আপনাদের কাছে এই ম্যারাথনগুলো কেমন, মানে আপনাদের কাছে কিভাবে হেল্পফুল হচ্ছে, জাস্ট এটা একটু বলে যান, ঠিক আছে সবাই। হ্যাঁ, পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দিব, হ্যাঁ, টেলিগ্রামে দিয়ে দিব। ওকে, টেলিগ্রামে আমরা দিয়ে দিব। ওকে, আমাদের টেলিগ্রামে আমরা দিয়ে দিব। ওকে, টেলিগ্রামে দিয়ে দিব। হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, আমাদের টেলিগ্রামে দিয়ে দিব। যারা ক্লাসগুলো করছেন তারা সবাই একটা লাইন করে বলে যান যে ভাই ম্যারাথন ক্লাসগুলো আপনারা চান কিনা এবং কেমন লাগতেছে, খারাপ লাগতেছে কিনা, ঠিক আছে। হ্যাঁ, কোশ্চেন ব্যাংকগুলো জাস্ট আমরা চাচ্ছি আমি তোমাদেরকে রিভাইজগুলো দেওয়ার এবং কোশ্চেন অ্যানালাইসিসটা দেখিয়ে দেওয়ার। দেখো আলটিমেটলি শর্ট ভিডিও দিলে তোমরা দেখো না, এটা ওই পর্যন্তই, জাস্ট তোমাদের কাছে মনে হয় যে ভাই তো দিচ্ছে এটা দেখবো, বাট লাইভে নিলে যেটা হয় যে তোমরা এটা সাথে সাথে তুলতে পারতেছো। সো এইগুলো আমাদের ইউটিউব চ্যানেলেও চলে যাবে রেকর্ডেডগুলো। সো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আমি এমন কোনো কোশ্চেন নাই যে তোমাদের এইচডব্লিউ দিয়েছি, হ্যাঁ, আমি প্রত্যেকটা বেসিক থেকে শুরু করে সব শুরু করেছিলাম, বেসিক থেকে শুরু করে। সো আশা করি যে বেসিক কনসেপ্ট যারা ক্লিয়ার রাখতে চাও তারা আমাদের এই ম্যারাথন ক্লাসগুলো করতে পারো। আমি কালকে হচ্ছে হলো রসায়ন, জৈব রসায়নের একটা ক্লাস হবে সাস্টের জন্য, তো ওইটা করবা, আমাদের সোহান স্যার ক্লাস নিবে। আর
এরপরের দিন আমি ম্যাথ ফার্স্ট পেপারের একটা ম্যারাথন ক্লাস নিয়ে নিব, এরপরে ফিজিক্সের সেকেন্ড পেপারটা নিব, এরপর হচ্ছে হলো ম্যাথের সেকেন্ড পেপারটা নিব। যেহেতু আমাদের হাতে সময় আছে আমরা প্রতিনিয়ত এই ক্লাসগুলো নিতে থাকবো। সো আই হোপ যে তোমাদের আমার বাসার নিচে আসলে অনেক কুকুর আছে, ওরা একটু চিল্লাচ্ছে, এই জন্য আমি এক্সট্রিমলি সরি, কারণ ওরা তো একটা প্রাণী, এখন ওদের তো আর কিছু করার নাই। আমি হচ্ছে একটু পর ওদের আবার খাবার দিতে যাই, ঠিক আছে না? আমার বাসায় হচ্ছে ক্যাট ছিল একটা সময় 13টা, এখন আছে একটা। সো মানে এগুলোর প্রতি আমাদের একটু মায়া আছে, মানে আমার এবং আমার ফ্যামিলির। তো এই কুকুরগুলো হচ্ছে এক ঝাঁক কুকুর থাকে, খাবারের জন্য এখন চিল্লাচ্ছে, এখন খাবার দিতে হবে। সো বিষয়টা হচ্ছে এরকম, এই জন্য আমি সরি যে ওদের সাউন্ডগুলো শোনা যাচ্ছে হয়তো একটু একটু। তো যেটাই হোক, তোমরা সবাই ভাই টেলিগ্রামের লিঙ্ক কোথায় পাবো, ঠিক আছে? হ্যাঁ, আমি 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 দিয়ে দেবো ভাই। সিইউ ফিজিক্স ম্যাথ কোশ্চেন ব্যাংক সলভ করলেই এনাফ। ইয়েস, সলভ করলেই হবে। হ্যাঁ, কালকে রাত 10টায় জৈব রসায়নের ক্লাসটি হবে। কালকে রাত 10টায় জৈব রসায়নের ক্লাসটি হবে। আর এর পরের দিনও আবার রাত 10টায় ম্যাথের ফার্স্ট পেপার হবে। মানে আমার সারাদিন পেইড ব্যাচগুলো থাকে। একটা কোর্সই আমার এখন চলতেছে পেইড কোর্স, সেটা সাস্টের। সো ওই কোর্সটা আমার শেষ হয়ে যাবে, শুধু ক্যালকুলাসটা বাকি আছে। সো ক্যালকুলাসটা শেষ হলে আমার কোর্সটা শেষ। মানে বাকি সাবজেক্টগুলোর অলমোস্ট ডান, মানে কোর্সের অলমোস্ট ক্লাস ডান। সো এটা কথা। আর টেলিগ্রামের লিঙ্কটা কোথায় পাবা আমরা একটু বলি। এটা তুমি আমাদের পেজে ইনবক্স করবা। হ্যাঁ, আমাদের পেজে ইনবক্স করবা টেলিগ্রামের লিঙ্ক, বা আমি একটু পরে পেজে পোস্ট করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা হ্যাঁ কমেন্টসে দিয়ে দিচ্ছি, তোমরা সবাই যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? এটা আমার রিকোয়েস্ট, সবাই যুক্ত হয়ে যাবা। আমি টেলিগ্রামে সব আপডেটগুলো দিই এবং সেখানে তোমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সাস্টের, তারপরে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সব জায়গার মেন্টররা ওখানে যুক্ত আছে। সো তুমি সেখানেও যুক্ত হয়ে তোমার মতো করে তুমি কথা মানে তাদের সাথে অ্যাডজাস্ট হতে পারবা, ঠিক আছে? সো এটা হচ্ছে কথা। সবার জন্য শুভকামনা রইল। কালকে জৈব রসায়নের ক্লাস হবে, নেক্সট ডেতে ম্যাথ ফার্স্ট পেপারের ম্যারাথন ক্লাস হবে। সো সবাই রেডি থাকেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।